সবকিছু ঠিকঠাক হয়ে গেছে না আপনাদের দিকে? জি স্যার, এখন সবই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভালোই চলছে আর কি। হ্যাঁ, যাক। সবকিছু মাঝখানে বন্যাটা এসে সবকিছু একটু এলোমেলো করে দিল আর কি। এত হ্যাঁ। ভয়াবহ বন্যা আসলেও আপনার ফেনীতে নাকি পুরা একতলা বিল্ডিং পানির নিচে চলে গেছে। ওই অঞ্চলে কারো আছে বাড়ি আপনাদের? ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে? না, না। মানে এত ভয়াবহ বন্যা, এটা আসলেও তো অনেক ভালো লাগছে যে বিষয়টা, এই বন্যার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রুলটা এখন ত্রাণ কার্যক্রমে, এটা আসলে মানে অভিভূত হওয়ার মতো। মানুষ স্যার, ত্রাণ অসাধারণ। নিয়ে যাচ্ছে, ওরা ম্যানেজ করে পাঠাচ্ছে, ওখান থেকে সেনাবাহিনী, বিমান বাহিনীর মাধ্যমে দেওয়া হচ্ছে। ওই যে আল সুন্নাহ ফাউন্ডেশন, ওই যে হুজুর আব্দুল্লাহ আহমেদুল্লাহ, আপনাদের শায়েখ ভুলে গেছি। আহমদুল্লাহ। শায়েখ আহমেদুল্লাহ, হ্যাঁ, শায়েখ আহমেদুল্লাহ। ওনার তো ও রুলটা স্যার, 20 বিশাল। কোটি টাকার বেশি উঠেছে। 20 কোটি টাকার বেশি উঠেছে। দেখেন, তার মানে সরকারের বরাদ্দ বোধহয় 1 কোটি না 1.5 কোটি টাকা। আর দেখেন পাবলিক ভাবে কতটা হয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে ওখানে কেউ না খেয়ে মারা যাবে না, সত্যি কথা যেটা। আহ না খেয়ে কেউ মরবে না, এটা একটা বড় বিষয়। তো উদ্ধার করাটা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ সবাই তো মানে বাড়িগত পানির নিচে, মানে উঁচু বিল্ডিং গুলাতে আশ্রয় নিচ্ছে। তো ওখানে ফেনীর তো 90% এলাকায় নাকি পানির নিচে চলে গেছে, এটা তো রেকর্ড। মানে একদিকে বৃষ্টি, আরেকদিকে ভারত, মানে সবগুলো ছেড়ে দিতে পারি। তো হুম। এটা আমাদের জন্য একটা সর্বনাশার কারণে, তবে এটা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, বড় জিনিস। সবাইকে এক কাতারে নিয়ে আসছে যে আমাদেরকে বাঁচাতে হবে। এটা আমাদের একটা, মানে এটা ভারতের জন্য একটা লেসন। হয়তো যদি ভারতের, বাংলাদেশি হ্যাকাররা ভারতের 25টা ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে। আচ্ছা, পুলিশ টুলিশ সহ যেগুলো ও আছে, মানে বিশাল আচ্ছা, আচ্ছা। ওয়েবসাইট সহ। তারা বলছে যে বাঁধ ছাড়েনি, একটা লেভেলের পরে পানি একটা স্টেজের পরে খুলে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে, বাঁধের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে একটা লেভেল যখন হবে, ওরা বলছে যে 94 মিটার্স এর পরে উঠে গেলে এটা অটো, মানে পানি খুলে যায় আর কি। এখন কিন্তু সেটা, জানানো তো প্রয়োজন ছিল। হ্যাঁ, হ্যাঁ, জানানোর প্রয়োজন ছিল জানানোর ওইটা। প্রয়োজন ছিল। যেহেতু এত বন্যা হয়েছে যে এই পরিমাণ পানি বাংলাদেশে আসবে, একটা মেসেজ তো দিতে পারতো, যে জাস্ট একটা মেসেজ দিলেই হতো, লোকজন সরাই নিতে পারতো। 12 ঘন্টার মধ্যে লোক সরাই ফেলতে পারতো। কিন্তু এই কাজটা করতে পারতো না। তার মানে যে এরা ওরা করে না, এটা তো ইন্টেনশনাল বোঝা গেছে। ওরা যেটা করে না, যে এত ফ্লো আসতেছে পানির, যেখানে তো মহাপ্লাবন হবে, এই মেসেজটা তো অবশ্যই তাদের দেওয়া উচিত ছিল। এবং ওইখান থেকে মনে হচ্ছে যে উদ্দেশ্যটা সৎ না। আর আসলে এখন অনেক ঘটনাই ঘটছে। আহ দেখেন, এই যে বিচারপতি মানিককে কি গ্রেপ্তার করছে দেখছেন? মানে এটা দেখে আমার মনে হয়েছে যে কালামানিক। কালো, মানে ফেনীর সিলেটের একটা জঙ্গলে কলা পাতার উপর শুয়ে আছে, মানে হাতে পায়ে মাটি, কাপড় চোপড়ে মাটি। 60-70 লাখ টাকা নিয়ে গেছিল, সব নিয়ে গেছে। তারপরে গলায় ধরে টাইনা নিয়ে আসতেছে। মানে আপনার দেখেন যে অপরাধের মাত্রা যে যখন যত বেশি করছে, তার শাস্তি কিন্তু ওইভাবেই হচ্ছে। এই মানিকদের মতো লোকের জন্যই আপনার এই যে এতগুলো ছাত্র মারা গেছে। এই এই মানিক শুধু বিচার অঙ্গনের কলুষিত করে নাই, এরকম লোক ধরেন পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনীতে কিছু, প্রশাসনে, এরা হলো ধরেন শেখ হাসিনা থেকে বড় আওয়ামী লীগার। এরা হলো শেখ হাসিনা থেকে বড় আওয়ামী লীগার। এদের জন্য এই সর্বনাশ, এদের জন্য আপনার এইভাবে গুলি করে মানুষ মারার সাহস পেয়েছে গভর্নমেন্ট। তেলবাজ। হ্যাঁ, তা না হলে আপনার এটা হতো না। মানে আহ, মানুষ এখনো কিছু কিছু আওয়ামী লীগের লোকজন আছে বিশ্বাস করে যে শেখ হাসিনা গুলি করার নির্দেশ দেয় নাই। মানে এই যে এই টাইপের লোক যেগুলা, এগুলা শাস্তি এইভাবেই হওয়া উচিত। মানে এই মানিকের এই শাস্তিটা, বিচার, যারা বিচারক আছে তাদের জন্য একটা লাস্ট ওয়ার্নিং, যে কি করতে পারে মানুষ। লাস্ট একটা ওয়ার্নিং, এটা খুব ভালো হয়েছে, এটা দরকার ছিল। আর এখন এখন দরকার হলো ওবায়দুল কাদেরের একটু মানে উত্তম মাধ্যম দেওয়া আর কি। ওইটা দিলে, আর এই আসাদুজ্জামান লোকটার খান। জন্য স্যার আরো এত হ্যাঁ, পরিস্থিতি এত খারাপ হয়েছে এই লোকটার কারণে। হ্যাঁ, হ্যাঁ, ওবায়দুল কাদেরের জন্যই খারাপ হয়েছে। আর আসাদুজ্জামান খান কামাল, ওনাকে আমার ভালো মানুষ মনে হতো, মুক্তিযোদ্ধা ছিলেন। মানে উনি যে ঠান্ডা ঠান্ডা মাথা, উনি কথা কম বলে, কিন্তু ঠান্ডা মাথায় খুব এই কাজগুলা করে। এই দুইটা জিনিস এখন, আসাদুজ্জামান খান কামাল আর ওবায়দুল কাদের, এই দুইটাকে একটু দিতে পারলে আমার মনটা শান্তি হবে, যে না, অ্যাটলিস্ট হয়েছে। মানিককে শাস্তি চাইছিলাম যে এরকম হওয়া উচিত, কারণ এই ধরনের লোক বিচারালয়ে যাওয়া উচিত না। কারণ আপনি যখন বিচারপতি, সর্বোচ্চ বিচার বিভাগের আপিলের ডিভিশনের তার প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, মানে কিন্তু হয় নাই। তার মানে লোকটা দেখেন, মানে কতটা খারাপ হতে পারে। একটা বিচারপতি পদ, বাংলাদেশের প্রধান বিচারপতি হবে বা একটা ওই লেভেলে থাকবে, সেই চিন্তা করছে কোথায় গিয়ে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যাক, এখন সবাই ঠিক হবে। সবাই ঠিক হবে বলতে বড় একটা অংশ ঠিক হবে। আচ্ছা, আমরা অনুবাদের বোধহয় আপনাদের প্রথম শীটের একটা অনুবাদ বাকি ছিল না?
আচ্ছা, নতুন শীটটা দেওয়ার কথা ছিল, ওটা আমি আসলে কপি করতে দিয়েছি, ওইটা আজকে পাবেন না, ওইটা থেকে পড়া দেবো আমরা আজকে। আপাতত অনলাইনে যে শীটটা দিয়েছে ওইখান থেকেই করবেন, আগামী ক্লাস ওইটা দেবো। তাহলে আমরা চলুন চারের বাকিটুকু আজকে। হ্যাঁ, এসে দিয়েছি মানি লন্ডারিং, ওটা হার্ড কপি, হার্ড কপি ওটা আজকে পাবেন না। আর সজীব এসে কিন্তু অনেকগুলো দিয়েছি আমরা, হ্যাঁ, আপনারা যেমন এসি আর চেয়েছিলেন। আমি কয়দিন যাইতে পারি না, আর কি অবস্থা। আজকে ঢুকলাম, দেখলাম ওই যে মানি লন্ডারিং আর রেভুলেশন 24 এটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এর আগে তো ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, তারপর যে ডিভিডেন্ড নতুন এসে বোধহয় আমরা সম্ভবত 5-6টা, হ্যাঁ 5-6টা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আমরা নতুন এসে কিন্তু 5-6টা দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আপনাদের আছে। পড়া ছিল কোন শিটটা, 2 নাম্বার শিট না 1 নাম্বার শিট? 2 নাম্বারের ওই যে আগের শিটের থেকে পড়া ছিল না, আগের শিটের থেকে পড়া ছিল। আচ্ছা চলুন তাহলে আমরা একটু দেখি, আগের শিটের থেকে পড়া ছিল ওটা আমরা একটু দেখতে থাকি তাহলে। এটা নিয়ে আসছেন মধু, আগের শিটটা, আগের শিটটা নেন আপাতত, এটা নতুনটা দেখবো। কারণ এখন সবই চেঞ্জ করতে হচ্ছে, ট্রান্সলেশন, এসে রাইটিং, ফোকাস রাইটিং, গভর্নমেন্ট জি চেঞ্জ স্যার, হতে এখন মানে ফুল চেঞ্জ কাজের করতে। ভলিউমটা বেড়ে গেছে ব্যাপক। তবে রেডি করে ফেলছে অনেকগুলা, মাশাল্লাহ, এটা অনেকগুলাই রেডি হয়ে গেছে, এটা ভালো। আচ্ছা, চাইরের কোন পর্যন্ত করাইছিলাম বলেন তো, মেধাবী ছাত্রদের? আচ্ছা, একটা শিটটা তো এখন শেয়ার করতে পারবো না, এখান থেকে বলি আপাতত। ওকে, কয় নাম্বার লাইন? সরকারি, এ কারণে সরকারি চাকরি পাওয়া দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রথম লক্ষ্যে পরিণত হয়েছে। এই কারণে সরকারি চাকরি পাওয়া দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রথম লক্ষ্যে পরিণত হয়েছে। কামরুন নাহার বলেন, কি লিখছেন? এটা হয়ে গেছে, তারপরে হবে। আচ্ছা, এটাও সত্য যে গত কয়েক দশকে আমরা বেশ কিছু ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করেছি। কি লিখছেন? আচ্ছা, আপনি লিখেছেন উই নোটিশ। আপনি যেটা ভুল করেছেন যে জায়গাটাতে ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা এখানে লিখেছেন উই নোটিশ। আচ্ছা, এখানে কি ভুল হয়েছে সাইফুল, বলেন তো কি লিখতে হবে? ও লিখেছে উই নোটিশ, নোটিশ লিখেছেন। আচ্ছা, আপনি লিখেছেন উই নোটিসড। আচ্ছা, এখানে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখেন, কারণ দেখেন এখানে গত কয়েক দশকে, আচ্ছা আমরা মানে গত কয়েক দশকে, এর মধ্যে দেখেন তো এই দশকটা ইনক্লুডেড না এক্সক্লুডেড? ইনক্লুডেড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। গত কয়েক দশকে মানে এই দশক সহ আছে, তাহলে আমরা লক্ষ্য করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আসেন, এটাও সত্য যে ইট ইজ অলসো ট্রু দ্যাট, দেখেন ইট ইজ অলসো ট্রু দ্যাট we have noticed, we have noticed, আমরা বেশ কিছু পরিবর্তন, we have noticed some negative changes, negative changes, we have noticed some negative changes uh, over the গত কয়েক দশকে, over the last few decades, গত কয়েক, over the last few decades, over the last few decades, over the last few decades. It is also true that we have noticed some negative changes over the last few decades. গত দশকে আমরা নেগেটিভ পরিবর্তন লক্ষ্য করেছি। আচ্ছা, তারপরে আসেন, এগুলো হলো পরিবার ভেঙে যাওয়া, পরিবারের অস্থিরতা বৃদ্ধি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ বৃদ্ধি, কিশোর অপরাধ, শিশু হত্যা বৃদ্ধি, ধর্মীয় উগ্রবাদ উদ্যোগ, রাজনৈতিক অসহিষ্ণুতা ইত্যাদি। হ্যাঁ, কামরুন নাহার কি লিখছেন? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, দিজ আর ফ্যামিলি ব্রেকডাউন, এখানে আপনি বলেছেন, আপনি যেটা বলেছেন দিজ আর, আপনি বলেছেন দিজ আর ফ্যামিলি ব্রেক ডাউন, এখানে একটু ভুল হয়েছে। এই শব্দটা কি লিখবো আজিজুল হাকিম, কি হবে? দিজ আর, হ্যাঁ হ্যাঁ, কি ব্রেকেজ, আপনি লিখেছেন ব্রেকেজ অফ ফ্যামিলি, ব্রেকেজ অফ ফ্যামিলি। এখানে দেখেন ব্রেকেজটা কোন জায়গাগুলোতে হয়, যেমন একটা কাছের জিনিস ভেঙে গেছে, ব্রেকেজ, হ্যাঁ ওইটার ক্ষেত্রে ব্রেকেজ। আবার ব্রিচ যদি আনেন, সেটা হলো ধরেন আইন ভঙ্গ করার ক্ষেত্রে, ব্রিচ অফ ডিসিপ্লিন, ব্রিচ অফ ল,
তাহলে এখানে ব্রেকিং বা এখানে আপনার ফ্যামিলি ব্রেকডাউন বা ব্রেকেজ অফ ফ্যামিলি হবে না, কি হবে? জিরান করে করেন ছোট ছোট জায়গা। তাহলে ব্রেকিং ডাউন অফ ফ্যামিলিজ, জিরান ফর্ম করে ছোট ছোট জিরানে নিয়ে আসেন। তাহলে দিজ আর ব্রেকিং ডাউন অফ ফ্যামিলিজ বা ফ্যামিলি ব্রেকডাউন। এখানে ব্রেকিং না, এটা হলো ব্রেকিং ডাউন অফ ফ্যামিলিজ লেখেন। এটা ব্রেকিং ডাউন অফ ফ্যামিলিজ, ব্রেকিং ডাউন অফ ফ্যামিলিজ। আচ্ছা, তারপরে কি লিখছেন কামরুন নাহার? পরিবার অস্থিরতা বৃদ্ধি। এখন টু ইনক্রিজ, এখানে যখন আপনি জিরান লিখবেন পরের গুলো সব জিরান হবে, টু ইনক্রিজ না হয়ে ইনক্রিজিং জিরান। তাহলে পরিবার অস্থিরতা বৃদ্ধি, এখানে ইনক্রিজিং, ইনক্রিজিং instability in the families, instability, instability in the families, increasing instability in the families। পরিবার ভেঙে যাওয়া, পরিবারের অস্থিরতা বৃদ্ধি, কি হবে? হ্যাঁ, ইনক্রিজিং রাইজিং, রাইজিং অস্থিরতা, রেস্টলেসনেস ইন দ্য ফ্যামিলি, রাইজিং রেস্টলেসনেস, রেস্টলেসনেস in the families, রেস্টলেসনেস ইন দ্য ফ্যামিলিজ। একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ বৃদ্ধি, কি লিখছেন? গ্রোয়িং, গ্রোয়িং doubt and distrust among one another, growing doubt and doubt and distrust among one another, distrust among one another, among one another। কিশোর অপরাধ, কি লিখছেন? ইনক্রিজিং, ইনক্রিজিং জুভেনাইল শব্দটা এখানে বোধহয় ভুল আছে, ডেলিনকুয়েন্সি হবে। এখানে বোধহয় শব্দ দেওয়া আছে ডেলিনকুয়েন্সি হবে, জুভেনাইল ডেলিনকুয়েন্সি, DELINQUENCY, জুভেনাইল ডেলিনকুয়েন্সি, ডি একটা এল হবে, এন হবে, জুভেনাইল ডেলিনকুয়েন্সি। তারপরে আছে কি আহ, আচ্ছা, তারপর কি লিখছেন? শিশু হত্যা, চাইল্ড কিলিং। হ্যাঁ, এখানে চাইল্ড কিলিং, চাইল্ড কিলিং, চাইল্ড কিলিং। তারপর এবং ধর্মীয় যোগ, তাহলে ইনক্লাইনেশন টুয়ার্ডস, ইনক্লাইনেশন, ইনক্লাইনেশন টুয়ার্ডস রিলিজিয়াস ফ্যানাটিসিজম, টুয়ার্ডস রিলিজিয়াস ফ্যানাটিসিজম, রিলিজিয়াস ফ্যানাটিসিজম, ফ্যানাটিসিজম আর কি রাজনৈতিক অসুবিধা, হ্যাঁ, পলিটিক্যাল টলারেন্স এন্ড সো অন, পলিটিক্যাল টলারেন্স, পলিটিক্যাল ইনটলারেন্স, political intolerance and so on, political intolerance and so on, political intolerance, tolerance and so on। ওকে, সন্দেহ নেই এই বিষয়গুলোর কারণে মানুষ অর্থনৈতিক সচ্ছল হয়ে মানসিক প্রশান্তি পাচ্ছে না, সন্দেহ নেই। আচ্ছা, এটা কি লিখছেন কামরুন নাহার? ডিসপাইট না, এটা এখানে ডিসপাইট আপনি লিখেছেন, ডিসপাইট সন্দেহ নেই, ডিসপাইট খেয়াল করেন, ডিসপাইট কি লিখছেন? ডিসপাইট, ডিসপাইট ইকোনমিক সলভেন্সি, তারপর না, অফ দা পিপল, ডিসপাইট ইকোনমিক সলভেন্সি অফ দা পিপল ডু নট গেট। এখানে সাবজেক্ট কোনটা আপনি দেখেন, আপনি যেটা লিখছেন আমি সেন্টেন্সটা লিখি। আপনি লিখছেন ডিসপাইট, তারপর কি লিখছেন? ডিসপাইট ইকোনমিক সলভেন্সি, তারপর সলভেন্সি অফ দা পিপল, তারপর আচ্ছা পিপল ডু নট গেট, এখন আসেন ডু নট গেট মেন্টাল পিচ, সেন্টেন্সটা ভুল। এই বাক্যের সাবজেক্ট কোনটা আপনার দেখেন তো, এই যে সাবজেক্ট কোনটা আপনার বাক্যের সাবজেক্ট কোনটা? তাহলে ইকোনমিক সলভেন্সি যদি হয়, তাহলে ইকোনমিক সলভেন্সি পাচ্ছে না, অর্থনৈতিক সচ্ছলতা পাচ্ছে না, হয়েছে? পাচ্ছে না কে? মানুষ পাচ্ছে না, মানুষ পাচ্ছে না, তাহলে আমরা সাবজেক্ট ধরতে পারেন না, এক্ষেত্রে মানুষ পাচ্ছে না। এখন দেখেন, বড় সেন্টেন্স যখন থাকবে, বড় সেন্টেন্সে যখন দুইটা বিপরীতমুখী ধারণা থাকবে, ওইটা দো অল দো দিয়ে করবেন, খেয়াল করবেন।
সাবজেক্ট যখন দেখবেন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, তখন আমরা দো অলদো দিয়ে লিখবো। ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পরিবর্তে একই সাবজেক্ট যখন থাকবে তখন ইনস্পাইট অফ এবং ডিসপাইটে যাবেন। একই সাবজেক্ট ইনস্পাইট অফ বা ডিসপাইট যাবো। এখানে বলছে যে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, খেয়াল করেন কি সেটা। একটা হলো যে মানুষ অর্থনৈতিক সচ্ছল হয়েও সন্দেহ নেই এই বিষয়গুলোর কারণে মানুষ অর্থনৈতিক সচ্ছল হয়ে প্রশান্তি পাচ্ছে না, এই সব বিষয়গুলোর কারণে, তাই না? মানে এখানে আমরা মানসিক প্রশান্তি পাচ্ছে না এই বিষয়গুলোর কারণে। আহ, তাহলে আমরা লিখি এই বিষয়গুলোর কারণে। তাহলে বিকজ অফ দিস ফ্যাক্টরস, এই বিষয়গুলোর কারণে, বিকজ অফ দিস ফ্যাক্টরস, সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট দ্যাট। আচ্ছা, যেহেতু দেয়ার ইজ নো ডাউট দ্যাট আছে, মানে এখানে সন্দেহ নেই, এখানে একটা ক্লজ, মানে দেয়ার ইজ নো ডাউট দ্যাট অথবা ইট ইজ আনডাউটেড দ্যাট, এখানে একটা ক্লজ হবে। আবার অপর দিকে এই অংশের সাবজেক্ট হলো দেয়ার বা ইট, অপর অংশের সাবজেক্ট হলো মানুষ, পিপল, দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট না, এই জন্য দো অল দো কমপ্লেক্সে যাবেন। ইনস্পাইট অফ বা ডিসপাইট লিখবেন যখন একই সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট এক না, এই জন্য আমরা দো অল দো ইউজ করবো। তাহলে দেয়ার ইজ নো ডাউট দ্যাট, ইট ইজ নো ডাউট, ইট ইজ আনডাউটেড দ্যাট লেখা যায়, ইট ইজ নো ডাউট লেখা যাবে না, দেয়ার ইজ নো ডাউট অথবা ইট ইজ আনডাউটেড দ্যাট, মানে দেয়ার ইজ নো ডাউট দ্যাট অথবা ইট ইজ আনডাউটেড দ্যাট, দেয়ার ইজ নো ডাউট দ্যাট অথবা ইট ইজ আনডাউটেড দ্যাট। আচ্ছা, এই বিষয়গুলোর কারণে মানুষ অর্জন সচ্ছল হয়েও প্রশান্তি পাচ্ছে না। দ্যাট দ্যাট বিকজ অফ দিস ফ্যাক্টরস, বিকজ অফ দিস ফ্যাক্টরস, এই বিষয়গুলোর কারণে বা ম্যাটার্স, people are not getting mental tranquility, people are not getting, people are not getting, are not getting mental tranquility, mental tranquility, tranquility, are not getting mental tranquility, আহ এই বিষয়গুলো আচ্ছা পাচ্ছে না, মানসিকভাবে কি হয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েও, though they have become, though they have become, they have become economically solvent, economically solvent, economically solvent। অথবা দেখেন ইনস্পাইট অফ বিং, এখানে যেটা লিখতে পারতাম এটুকুর পরিবর্তে ইনস্পাইট অফ বিং ইকোনমিক্যালি সলভেন্ট, এই জায়গায় চাইলে আপনি ইনস্পাইট অফ বিং ইকোনমিক্যালি সলভেন্ট অথবা ডিসপাইট বিং ইকোনমিক্যালি সলভেন্ট, in spite of being economically solvent বা despite being economically solvent। আচ্ছা, এরপর লাইনটা, অর্থনৈতিক সচ্ছলতা মানসিক প্রশান্তি এই দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। এই লাইনটা আমি লিখবো, যা লেখেন না এটা 1 মিনিটে আপনারা লিখবেন। বাংলাটা হলো অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা মানসিক প্রশান্তি এ দুটি জিনিস, এ দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য, মানসিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য অপরিহার্য, অপরিহার্য। অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি এ দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি এ দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য, লাইনটা লেখেন। অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি এ দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি
এই দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। আচ্ছা, মওদুদ কি লিখলেন? আচ্ছা, আপনি লিখছেন ইকোনমিক সলভেন্সি, ইকোনমিক সলভেন্সি, তারপর অ্যান্ড মেন্টাল ট্রানকুইলিটি, তারপর আর মাস্ট ফর গুড, আচ্ছা, গুড মেন্টাল হেলথ। দেখেন এখন এখানে আপনার ওটা হয়েছে, কিন্তু আপনি এখানে নাম্বার এরকম লেখলে ধরেন আপনি এটা পাবেন 50% মার্কস। ইকোনমিক সলভেন্সি অ্যান্ড মেন্টাল ট্রানকুইলিটি আর মাস্ট ফর গুড মেন্টাল হেলথ। আচ্ছা, এখানে কোন জিনিসটা আসে নাই বলেন তো? মানে এই যে এই বিষয়টা আসে নাই। আচ্ছা, সাইফুল কি লিখছেন? আচ্ছা, আপনি লিখছেন ইকোনমিক সলভেন্সি এন্ড মেন্টাল ট্রানকুইলিটি, এখানে দিয়েছেন অফ দিস টু থিংস, অফ দিস টু থিংস। তাহলে অর্থ কি হলো? যে অফ দিস টু থিংস, এ দুটি জিনিসের অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি, এ দুটি জিনিসের অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি। আপনি এভাবে লিখলে আপনি মার্কস পাবেন এখানে 30%, আরো কমে যাবে। মানে এ দুটি জিনিসের ইকোনমিক সলভেন্সি এন্ড মেন্টাল ট্রানকুইলিটি না। আচ্ছা, কামরুন নাহার কি লিখছেন? আচ্ছা, দিস টু থিংস এর পরে কি দিয়েছেন, কোন পাংচুয়েশন সাইন দিয়েছেন? দিস টু থিংস অফ, আপনি 30% মার্কস পাবেন। আজিজুল হাকিম? আর টু থিংস দোজ আর, আপনি পাচ্ছেন 65%। সজীব কি লিখলেন? সলভেন্ট লিখছে যে ইকোনমিক সলভেন্সি অ্যান্ড মেন্টাল পিস আর এসেনশিয়াল ফর মেন্টাল হেলথ। টু থিংসটা কোথায় দিলেন, এই দুটি জিনিস? তো দিনই স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে বিষয়টা, এই দুইটা জিনিস এটার উপর দিয়ে যে আপনি 60% মার্কস পেলেন এই দুইটা কভার করতে না পারলে, আর এটা কভার করতে পারলে ধরেন 80% মার্কস পাবেন, 20% ডিফারেন্স হবে। এইটাই হলো আমাদের মূল কাজ। এরকম কিছু জায়গায় আমাদের পারতে হবে। And এটা কিন্তু ভুল করে আপনি চাকরি পেয়ে যাবেন, ফার্স্ট ক্লাস জবই হবে। এই পার্টটা গুরুত্বপূর্ণ। এটা দেখেন কোথায় ভুলটা হয়। আমি যদি এখানে বোথ নিয়ে আসি, দেখেন বোথ ইকোনমিক সলভেন্সি এন্ড মেন্টাল ট্রানকুইলিটি আর এসেনশিয়াল ফর মেন্টাল সাউন্ডনেস লেখা যাবে না? বোথ দিলে দুইটা বোঝায় না? একটা বোথ দিলেই হতো। এক, অথবা আপনি এও লিখতে পারেন দুটি জিনিস, দেখেন পাংচুয়েশন আনতে পারেন। দি এখানে টু থিংস, দেখেন এখানে টু, থিংস কমা। হ্যাঁ কমা না, এখানে কোলন দিতে হবে, কোলন। পাংচুয়েশন স্টাইলটা হবে কোলন অথবা ড্যাশ, কোলন অথবা ড্যাশ। ড্যাশটা এখানে বেশি হয়, ড্যাশ, হাইফেন কিন্তু না, ড্যাশ। টু থিংস ড্যাশ দিয়ে ইকোনমিক সলভেন্সি এন্ড মেন্টাল ট্রানকুইলিটি, ইকোনমিক সলভেন্সি, ইকোনমিক
solvency and mental tranquility mental tranquility mental tranquility are essential for mental soundness এটা, অথবা ওই যে both economic solvency and mental tranquility are essential for mental soundness. These two things দিলে ড্যাশ দিতে হবে, both দিলে আর ড্যাশ দিতে হবে না। নেক্সট আসেন। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে, একজন অভাবী মানুষ দুশ্চিন্তার কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারে না, ঠিক তেমনি সন্ত্রাস কবলিত বা যুদ্ধ বিধ্বস্ত কোন এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে না আতঙ্কের কারণে। একজন অভাবী মানুষ, আজিজুল হাকিম কি লিখছি? প্রথমে কি লিখছেন? এচ। তাহলে তার মানে কি, যদি আপনি এখানে এচ দেন তাহলে অর্থ কি হচ্ছে? তাহলে অর্থ হচ্ছে যেহেতু যেহেতু অভাবী মানুষ দুশ্চিন্তার কারণে শান্তিতে ঘুমাতে পারে না, তাই সন্ত্রাস কবলিত যুদ্ধ বিধ্বস্ত কোন এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে না আতঙ্কের কারণে। যেহেতু অভাবী মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, তাই যুদ্ধ বিধ্বস্ত এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। এখানে কি তাই বলছে? দেখো তো, এটার সাথে সম্পর্ক আছে? অভাবী মানুষ রাতে ঘুমাতে পারে না, এটার সাথে যুদ্ধ বিধ্বস্ত এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, ওইটার কারণে কি এটা হচ্ছে? অ্যাজ দিলে কি বুঝাবে? অ্যাজ হি ওয়াজ সিক হি কুড নট গো টু অফিস। যেহেতু সে অসুস্থ ছিল তাই অফিসে যেতে পারেনি, ওইটার কারণে এটা হয়েছে। এখানে কি এটার কারণে ওইটা হয়েছে? না। তাহলে এখানে অ্যাজ দেওয়া যাবে না। সাইফুল তো লেখেন নাই। আচ্ছা, কামরুন নাহার অ্যাজ দিয়া করেছেন, এখানে অ্যাজ দিয়া করা যাবে না। তাহলে কি করতে হবে? এখানে একটা শব্দ আছে ঠিক তেমনি, এটার জন্য আপনারা ইউজ করছেন অ্যাজ, না এটা কাজ না, অ্যাজ আর অ্যাজ না, কি হবে ঠিক তেমনি বলেন? লাইক দ্যাট। লাইক দ্যাট। আপনি বলতে চাচ্ছেন লাইক দ্যাট, না লাইক দ্যাট হবে না, না। এখন অ্যাজ দিয়ে লেখলে এই লাইনে কত পার্সেন্ট মার্কস পাবেন? আপনি এই লাইনে ধরেন 35% মার্কস পাবেন, 5 নাম্বার পাবেন। কিন্তু এখানে এস না লেখলেই ফুল নাম্বারটা পাবেন, মানে 80% মার্কস পাবেন। সেই শব্দটা হলো সিমিলারলি। এ ঠিক তেমনই হলো কানেক্টরস। সিমিলারলি, ওইখানে আপনি ফুল স্টপ দিয়ে ফেলবেন অথবা একটা সেমিকোলন দিয়ে কানেক্টরটা ইউজ করবেন। তাহলে সিমিলারলি আনতে হবে, তদ্রূপ বা ঠিক তেমনি। তাহলে এখানে কনজাংশন না, এখানে লাগবে কানেক্টরস। এখানে লাগবে হলো আমাদের কানেক্টরস। তাহলে সেটাই আমরা লিখি। দেখেন এখানে একজন অভাবী মানুষ দুশ্চিন্তার কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারে না। এ নিডি পারসন ক্যান নট স্লিপ ইন পিচ অ্যাট নাইট ওয়িং টু পভার্টি। কিসের কারণে? অভাবের কারণে। ওয়িং টু ঘুমাতে পারে না শান্তিতে, ঠিক তেমন ইচ্ছা। একজন অভাবী মানুষ দুশ্চিন্তার কারণে, ওয়িং টু অ্যাংজাইটি, সেমিকোলন দিতে পারি আমরা। সিমিলারলি তদ্রূপ এখানে সন্ত্রাস কবলিত যুদ্ধ বিধ্বস্ত এলাকার কোনো মানুষ, দ্য পিপল লিভিং ইন দ্য পিপল লিভিং ইন লিভিং ইন সন্ত্রাস, টেরর স্ট্রাইকেন and Wharton area শান্তিতে ঘুমাতে পারে না। এখানে ক্যান নট স্লিপ ইন পিস, ক্যান নট স্লিপ ইন পিচ কিসের কারণে? এখানে হলো প্যানিক। এখানে বিকজ অফ প্যানিক, বিকজ অফ প্যানিক, আতঙ্কের কারণে। তারপর আমরা শান্তিকামী মানুষ, এটা সবাই পারবো। উই আর পিস লাভিং পিপল। আমরা শান্তিকামী মানুষ, এটা হলো উই আর পিস লাভিং পিপল। দেখেন আমরা শান্তিকামী মানুষ সবাই পারবো আমরা, উই আর পিস লাভিং পিপল, উই আর পিস লাভিং পিপল। আমরা শান্তিকামী মানুষ, উই আর পিস লাভিং পিপল।
আচ্ছা, লাস্টের লাইনটা যারা লেখেন নাই এই লাইনটা একটু লেখেন। এটা আমি এখানে উঠাই দিই। এটা হলো যে আমরা শুধু সকল ধর্ম বর্ণ গোষ্ঠীর আমরা শুধু সকল ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষের সাথেই মিলেমিশে বাস করতে চাই না, মিলেমিশে বাস করতে চাই না। সকল পথের মতের পথের ও আদর্শের ও আদর্শের মানুষের সাথে মানুষের সাথে মিলেমিশে বাস করতে চাই, মিলেমিশে বাস করতে চাই। আমরা শুধু সকল ধর্ম গোষ্ঠীর মানুষের মিলেমিশে বাস করতে চাই না, সকল মতের ও আদর্শের মানুষের সাথেও মিলেমিশে বাস করতে চাই। এটা কিন্তু আমাদের নট অনলি বাটলস ইউজ করতে হবে, তাই না? নট অনলি বাটলস এর ইউজটা ঠিক মতো করতে পারেন কিনা এটা দেখবো। লেখেন, সময় হলো লেখার জন্য 2 মিনিট।
আচ্ছা বলেন, সজীব কি লেখলেন? স্যার আমি লিখছি, উই হ্যাঁ। নট অনলি ওয়ান্ট টু লিভ হ্যাঁ। in harmony with people of all religions, castes, and communities, but also with the people of all walks, আচ্ছা good, ideals, হ্যাঁ and বুঝতে বুঝতে opinions. পেরেছি। আপনি লিখেছেন উই নট অনলি ওয়ান্ট টু Live, লিভ ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই না? জি স্যার। উই নট অনলি ওয়ান্ট টু লিভ। আচ্ছা, এখানে এটা স্ট্রাকচারটা ভুল হয়েছে। সাইফুল কি লিখছেন? আচ্ছা, আপনি লিখে সাইফুল লিখছেন নট অনলি উই, আপনি দিয়েছেন নট অনলি উই, নট অনলি উই। আপনার স্ট্রাকচারটা ভুল হয়েছে। কামরুন আর কি লিখছেন? উই ডু নট ওয়ান্ট টু লিভ নট অনলি, আপনি লিখেছেন উই ডু নট ওয়ান্ট টু লিভ, উই ডু নট ওয়ান্ট টু লিভ নট অনলি, উই ডু নট ওয়ান্ট টু লিভ নট অনলি ড্যাশ, এটা ভুল। এখানে নট অনলি যখন দিবেন তখন ডু নট থাকবে না। ও মওদুদ, হ্যাঁ উই ওয়ান্ট টু লিভ নট অনলি। আচ্ছা, খুব কাছাকাছি গেছে। এখন দেখেন আজিজুল হাকিম, হ্যাঁ গুড, আপনি লিখেছেন উই ওয়ান্ট টু লিভ ইন হারমোনি নট অনলি উইথ। তাহলে দেখেন এখানে ভুলটা কোথায় হলো? স্ট্রাকচার ভুল হলে কিন্তু আমি মার্কস পাবো না। প্রথম কথা পাবেন কত, ধরেন আপনি 30% মার্কস পাবেন। এরকম ভুল করে 30% বেশি মার্কস পাওয়া যাবে না। স্ট্রাকচার হলেই মিনিমাম 50%, স্ট্রাকচার যদি হয় মিনিমাম 50% মার্কস পাবেন। তার মানে দেখেন 20% কিন্তু এমনি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ফার্স্ট এমনি আর অন্য মোটামুটি হলেই 70% মার্কস, 80% মার্কস পাওয়া যাবে। আমরা পড়েছিলাম নট অনলি বাট অলসো নিয়মের ক্ষেত্রে যে দুটি ক্লজের যে পর্যন্ত মিল আছে তারপরে নট অনলি বসে না। যদি ভার্ব একই হয় তাহলে ভার্বের পরে, যে আমরা ধরেন এক্স এর সাথে মিলেমিশে বাস করতে চাই, আমরা ওয়াই এর সাথে মিলেমিশে বাস করতে চাই। উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ এক্স, উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ ওয়াই। মানে দুইটা ক্লজের মিল যদি আমি বলি, মিল কোন পর্যন্ত দেখেন আমি একটু দেখাই। যে উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি মানে মিলেমিশে, অ্যামিকেবলি বা ইন হারমোনি। ধরেন উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি, ধরেন উইথ এক্স। উই ওয়ান্ট টু লিভ, উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ ওয়াই। এই দুইটাই ক্লজ না? এখানে দেখেন তো, উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ এক্স, উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ ওয়াই। কোন পর্যন্ত মিল আছে দুইটা ক্লজের? অ্যামিকেবলি পর্যন্ত, হ্যাঁ উইথ পর্যন্ত মিল আছে। মানে একদম উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ এক্স এর আগে নট অনলি বসাবো, ওয়াই এর আগে বাট অলসো বসাবো। তাহলে উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ, আমরা সকল ধর্ম বর্ণ মুখোশে মাঝে উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি উইথ দ্য পিপল অফ, মানে উইথ নট অনলি উইথ দ্য পিপল অফ। উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি পরে বসাবো, প্রিপোজিশন দুইবারই বসাবো। প্রিপোজিশন দুইবার থাকলে সেটা দুইবারই বসবে। তাহলে দেখেন উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি নট অনলি উইথ, তাহলে এটা হচ্ছে উই ওয়ান্ট টু লিভ অ্যামিকেবলি নট অনলি উইথ, হ্যাঁ উইথ দ্য পিপল অফ, কি কি আছে, কি কি আছে বলেন? ধর্ম, পিপল অফ, এখানে নট অনলি উইথ দ্য পিপল অফ অল রিলিজিয়ন্স, ধর্ম, বর্ণ, কাস্ট, CAST, এস কাস্ট, ক্ল্যান্স, ধর্ম বর্ণ, তারপর গোষ্ঠী, বাট অলসো উইথ দ্য পিপল অফ, বাট অলসো উইথ, বাট অলসো উইথ দ্য পিপল অফ, তা কি আছে? অল, কেন এটা তো আরেকটা অংশ আছে না? অল পাথ, হ্যাঁ অল পাথ, অপিনিয়ন্স, অপিনিয়ন্স অ্যান্ড আইডিওলজি, অ্যান্ড আইডিওলজি, শেষ। Just have a look. We want to live amicably, not only with the people of X,
এক্স এর জায়গায় তার চার মানে পাঁচ। নট অনলি এটা বসাতে হবে পিপুলের আগে, মানে উইথ হ্যাঁ, ইয়েস পিপুলের ইয়েস, আগে। মানে উইথ আগে, হ্যাঁ, নট অনলি। এখানে পিপুল। আমাদের এই পর্যন্ত মিল আছে, দুইটা ক্লজের যে পর্যন্ত মিল আছে তারপরে বসাতে হবে। এইটা হলো আমার এখানে কাজ। তাহলে আমার খালি লিখলেই হবে না, তাই না? প্রথম কাজ হলো হাতে লেখা আনতে হবে, এটা হলো প্রথম কাজ। সেকেন্ড কাজ হলো পারফেকশনে যেতে হবে, পারফেকশনে যেতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমি লিখতে যেন পারি, হাতে আমার লেখাটা আনতে হবে। সেকেন্ড কাজ হলো আমাকে পারফেকশনে রিচ করতে হবে। আরেকটা কাজ হলো ফ্রি হ্যান্ড রাইটিং, যে পার্টগুলো আছে সেগুলোতে ভালো করতে হবে। আরে না লিখেই হয় না স্যার, এই এগুলো নিয়মগুলো মনে থাকে না, যদি হ্যাঁ, হ্যাঁ, অভ্যাস করা যায় লেখার অভ্যাস, তাহলে হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ, না হবে। হলে না লিখলে কিন্তু হবে না। আপনি মানে নিয়মগুলো শুধু পড়ে গেলেন তখন বুঝবেন অনায়াসেই, বুঝতে তখন অসুবিধা হবে না। কিন্তু অ্যাপ্লিকেশনে যখন আপনি না যাবেন, লেখার অভ্যাসটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার হবে না, ভুল ত্রুটি হতেই থাকবে। এই জন্য মার্কসটা একটু ফল করবে। আচ্ছা, নেক্সট আসেন 5 নাম্বার। সুফল তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের একজন বন্ধু আশিকুরকে জিজ্ঞেস করলো তার বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষা কেমন হয়েছে। এটা ইনডিরেক্ট স্পিচে, তাই না? ইনডিরেক্ট স্পিচে কিন্তু আমরা জানি কি, যে প্রথম অংশটা যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্ব, অপর অংশটা চেঞ্জ হতে থাকবে। প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট, এইভাবে যাবে। এখানে কিন্তু মাস্টটা কিসে পরিণত হয়? মাস্ট থাকলে সেটা কিসে যায়? হ্যাড টু। মাস্টটা মাস্ট এবং হ্যাভ টু, হ্যাজ টুটা হ্যাড টুতে পরিণত হবে। উইল হ্যাভ টু থাকলে উড হ্যাভ টু। শুধুমাত্র মাস্ট চিরন্তন সত্য বুঝালে তার পরিবর্তন হবে না। আর মাস্ট যদি কন্ডিশনাল সেন্টেন্সের অংশ হয়, মাস্ট যুক্ত সেন্টেন্সে ইফ কন্ডিশনাল থাকলে সেটা উড হ্যাভ টু তে পরিণত হয়। তাহলে সুফল তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের একজন বন্ধু আশিককে জিজ্ঞেস করলো তার বিশেষ পাক নির্বাচনী পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ, কামরুন আর কি লিখছেন? আচ্ছা, আপনি লিখছেন সুফল আস্কড ওয়ান অফ হিজ বেস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ডস আশিকুর। দেখেন, সুফল আস্কড ওয়ান অফ হিজ বেস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ডস আশিকুর, না এইভাবে হবে না। সুফল আস্কড আশিকুর ওয়ান অফ হিজ বেস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ড, ক্লোজেস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ডস, নাউন ইন অ্যাপোজিশন করতে হবে। আশিকুর, দেখেন সুফল কাকে জিজ্ঞেস করলো? আশিকুরকে। সে কে? বিশ্ববিদ্যালয়ের কাছের একজন বন্ধু। এটা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে লিখতে হবে। তাহলে সুফল আস্কড আশিকুর, দেখেন এখানে সুফল আস্কড আশিকুর, comma, one of his one of his closest university friends, comma, how his BCS preliminary exam had been. Shufal Ashikur, one of his closest university friend, closest ইউনিভার্সিটি ফ্রেন্ডস, অনাদার নাউনের সঙ্গে যোগ হবে। হাউ হিজ বিসিএস প্রিলিমিনারি এক্সাম হ্যাড বিন, এখানে হবে হ্যাড বিন। আশিকুর বলল যে তার পরীক্ষা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কেমন লিখছেন? না, হ্যাড বিন ভেরি ফাইন, এখানে বলতে খেয়াল করেন। সে বলছে আমার পরীক্ষা ভালো হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনসার দিয়েছে, ওটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, পাস্ট পারফেক্ট। আর আশিকুর রিপ্লাইড দ্যাট হিজ এক্সাম হ্যাড বিন কোয়াইট ওয়েল। আশিকুর রিপ্লাইড দ্যাট, আশিকুর রিপ্লাইড দ্যাট his exam had been quite well. His exam had been quite well. Replied that his exam had been quite well. আচ্ছা, সে আরো বললো যে সে 200 নম্বরের পরীক্ষায় 120-এর মতো পাবে। আজিজ হাকিম কি লিখছি? আচ্ছা, এখানে না, অলসো সেড হি অলসো টোল্ড দ্যাট, এখানে যেহেতু আনসার পাবে তো হি অলসো টোল্ড দ্যাট বলবেন, সেড না বলে হি অলসো টোল্ড দ্যাট। আচ্ছা, he also told that he, বা replied that he also told that, তারপর হ্যাঁ, he would get, এই উল্টা উড হয়ে যাবে, he would get about 120 marks, about 120 marks 200 নম্বর পরীক্ষায়। এখানে 120 নম্বর, 200 নম্বর, out of 200, তাহলে about 120 marks out of 200, বা exam of 200 marks, in the exam of 200 marks, এরকম বলতে পারবেন। আচ্ছা, এরপরে তারপর আশিকুর সুফলকে জিজ্ঞেস করলো তার পরীক্ষা ভালো হয়েছে কি না। আচ্ছা, এটা কামরুন হাকি লিখছি।
গুড অর ব্যাড বলা যাবে না, কি না বললে এটা চলে আসবে। তাহলে দেন আশিকুর আস্ক সুফল ইফ হিজ এক্সাম হ্যাড বিন ওয়েল। দেন আশিকুর আস্ক সুফল, দেন আশিকুর আস্কড সুফল if his exam had been well, his exam had been well। আচ্ছা, তারপর আশিকুর আচ্ছা, সুফল জবাব দিল সে 125-এর মতো পাবো, কি লিখছেন? হ্যাঁ, he would get about 125 marks। হ্যাঁ, সুফল replied that he would get about 125 marks। সুফল replied that he would get, এই যে উইল কিন্তু হবে না, would get about বা approximately বা nearly 125 125 marks, নিয়ারলি 125 মার্কস। সুফল আরো বললো যে সে প্রাক নির্বাচনী পরীক্ষা নিয়ে তার খুব একটা চিন্তা নেই। সুফল আরো বললো যে প্রাক নির্বাচনী পরীক্ষা নিয়ে তার খুব একটা চিন্তা নেই, কি লিখছেন কামরুন্নাহার? অলসো সে টোল্ড বলেন, তাহলে সুফল অলসো টোল্ড দ্যাট, চিন্তা নেই, তাহলে হি ওয়াজ নট ওয়ারিড লেখছেন না, লেখা যাবে সুফল অলসো টোল্ড দ্যাট, সুফল অলসো অলসো টোল্ড দ্যাট he was not much worried বলা যাবে, অথবা he had not much worry, that he had not much more worry। এখানে he had not much more worries, he had not much more worry about BCS preliminary test, BCS preliminary BCS preliminary test, BCS preliminary, অথবা he was not much worried about BCS preliminary test। আচ্ছা, কিন্তু সে বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে চিন্তিত, বাট হি ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট বিসিএস রিটেন টেস্ট, বাট হি ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট বিসিএস রিটেন টেস্ট, worried about BCS written test, worried about BCS written test, worried about BCS written test। আচ্ছা, আশিকুর জানতে চাইলো তার চিন্তার কারণ কি, আশিকুর জানতে চাইলো তার চিন্তার কারণ কি, আজিজুল হাকিম কি লিখছি? আচ্ছা, আপনি লিখছেন আশিকুর ওয়ান্টেড টু নো হোয়াট ইজ দ্য রিজন অফ হিজ অরিস। আপনি লিখেছেন আশিকুর ওয়ান্টেড টু নো হোয়াট ইজ দ্য রিজনস, ইজ দিয়েছেন, হোয়াট ইজ দ্য রিজন অফ হিজ, না হয়নি, কেমন কি লিখছেন? হোয়াট হোয়াট মেড হিট অরিস, খুব কাছাকাছি গেছে, 60% মার্কস পাবেন। আচ্ছা, চিন্তার কারণ কি, লাইনটা লেখেন, যারা লেখেন একটু ঠিক করে লেখেন। আচ্ছা, আশিকুর জানতে চাইলো তার চিন্তার কারণ কি, লাইনটা ঠিক করে লেখেন। আশিকুর জানতে চাইলো তার চিন্তার কারণ কি, যেহেতু এটা ভুল হয়েছে, যারা লেখেন নাই একটা লাইন লেখেন। আশিকুর জানতে চাইলো তার, লিখে দিচ্ছি সেন্টেন্সটা, আশিকুর জানতে চাইলো তার চিন্তার কারণ কি, তার তার চিন্তার কারণ কি, আশিকুর জানতে চাইলো তার চিন্তার কারণ কি, আশিকুর জানতে চাইলেও তার চিন্তার কারণ। সুফল বলল লিখিত পরীক্ষার সিলেবাস এবং তা শেষ করতে সময়ের স্বল্পতার কথা, আরেকটা লাইন লেখেন, সুফল বলল লিখিত পরীক্ষার সিলেবাস, লিখিত পরীক্ষার সিলেবাস, লিখিত পরীক্ষার সিলেবাস সিলেবাস এবং তা শেষ করতে সময় স্বল্পতার কথা, এবং তা শেষ করতে সময় স্বল্পতার কথা। সুফল, আচ্ছা, এটা সুফল বলল লিখিত পরীক্ষার সিলেবাস এবং তা শেষ করতে সময় স্বল্পতার কথা, এই দুইটা লাইন লেখেন, সময় হলো 3 মিনিট।
সুফল বলল লিখিত পরীক্ষার সিলেবাস এবং তা শেষ করতে সময় স্বল্পতার কথা। আশিকু জানতে চাইলেও তার চিন্তার কারণ কি। আচ্ছা এখন বলেন এটুকু সজীব হোসেনের কাছে যাই, কি লিখছেন? স্যার লিখেছে আশিকুর ওয়ান্টেড টু নো হোয়াট ওয়াজ দ্য রিজন ফর হিজ ওরি। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য রিজনস, এখানে সবাই যে কাজটা করছেন ড্যাশের পরে লিখছেন হোয়াট ওয়াজ দ্য অরিজ, তারপর অফ ড্যাশ হোয়াট ড্যাশ। ওয়াজ দ্য রিজন ফর হিজ আচ্ছা, ওরিস। হোয়াট ওয়াজ দ্য ওরি রিজনস, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর হিজ। রিজনস অফ হিজ অরিস, আপনি এটা লিখেছেন। আর সাইফুল কি লিখছেন? হোয়াট দ্য রিজনস অফ হিজ অরিস পর্যন্ত থেমে গেছেন, এখানে খুব কাছাকাছি গিয়ে একটু ভুল হয়েছে। মওদুদ, অরিস খুব কাছাকাছি গিয়ে ভুল হয়েছে। আজিজুল হাকিম, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ হিজ থিঙ্কিং, না হয়নি। কামরুন নাহার, এখন দেখেন খেয়াল করেন, হোয়াট ওয়াজ দ্য রিজনস অফ হিজ অরিস, এটা তো কোশ্চেন মার্ক হয় তাই না? আসি, এটা হলো কোশ্চেন মার্ক এখানে হয়েছে। তাহলে এটা তো ইন্টিগ্রেটিভ যখন সেন্টেন্স করব তখন কোশ্চেন মার্ক তো করা যাবে না। অক্সিলারি ভার্ব ক্লাস সেন্টেন্সের পরে চলে যাবে, ভার্ব সাবজেক্ট বা অবজেক্টের পরে। তাহলে হোয়াট দ্য রিজনস অফ হিজ অর ইজ ওয়ার, যেহেতু রিজনস আছে এটা হবে হোয়াট দ্য রিজনস অফ হিজ অর ইজ ওয়ার। এই ভুলটা হয় সবার এখানে, হ্যাঁ। তো দেখেন, তাহলে আশিকুর ওয়ান্টেড টু নো হোয়াট দ্য রিজনস অফ হিজ অর ইজ ওয়ার। আশিকুর ওয়ান্টেড টু নো হোয়াট দ্য রিজনস অফ হিজ অর ইজ ওয়ার। Ashikur wanted to know তুমি একা একা হাসতে পারো, পাগল টাগল হয়ে গেলে নাকি? what the reasons, হ্যাঁ, of his oris were. ওয়ারটা লাগবে, বাকি ওয়ারের পরে ফুল স্টপ। আশিকুর wanted to know what the reasons of his oris were.
Ashikur wanted to know what the regions of his oris were. সুফল বলল অরিসি বলতে হবে। হোয়াট দ্য রিজনস যেহেতু আছে, রিজনস তো রিজনস এর জন্য ওয়ার, রিজনস ওয়ার, অরিসের জন্য না। এই রিজনস এর জন্য হচ্ছে ওয়ার। যদি থাকতে একটা রিজন, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট দ্য রিজন অফ হিজ অরিস ওয়াজ, এখানে রিজন দিলে ওখানে হবে ওয়াজ, এখানে রিজনস ইউজ করলে এখানে হবে ওয়ার। তারপর আসেন, এরপরে যেটা বলা হয়েছে, সুফল বলল লিখিত পরীক্ষার সিলেবাস এবং তা শেষ করতে সময় স্বল্পতার কথা। সুফল বলল লিখিত পরীক্ষার সিলেবাস সময় স্বল্পতা। আচ্ছা, মওদুদ কি লিখছেন? আচ্ছা, আপনি লেখছেন, আপনারা লিখি তাহলে। সুফল টোল্ড দ্যাট, আপনি লিখেছেন এটুকুর ইংরেজি, সুফল টোল্ড দ্যাট, সুফল টোল্ড দ্যাট, তারপর the syllabus of written exam, syllabus of written exam, তারপর and the scarcity of time, scarcity of time, তারপর to finish it, to finish it। আনসার লিখছি মওদুদ। আচ্ছা, এটুকু লিখলে আমাদের নাম্বার পাওয়া যাবে ধরেন 30%। এই লাইনে আমরা নাম্বার পাবো 30%। সুফল টোল্ড দ্যাট the syllabus of written exam and the scarcity of time to finish it। আচ্ছা, কামরুন হক লিখছেন আপনি পাচ্ছেন 10% মার্কস। আচ্ছা, সাইফুল আপনিও পাচ্ছেন 15% মার্কস। আজিজুল হাকিম সুফল রিপ্লাইড রাইট অ্যাবাউট, পাচ্ছেন 35 থেকে 40%। সজীব কি হবে? স্যার আমি লিখেছি সুফল রিপ্লাইড অ্যাবাউট দ্য রিটেন এক্সাম সিলেবাস অ্যান্ড ল্যাক অফ টাইম টু কমপ্লিট ইট। 45% থেকে 50% মার্কস। এখন দেখেন, এখানে প্রথম হলো টোল্ড হবে না, তাই না? আগেরটা ছিল কোশ্চেন, এখানে কি হবে? রিপ্লাইড হতে হবে, তাই না? সুফল রিপ্লাইড দ্যাট। আচ্ছা, এখন হলো তাহলে রিপ্লাইড, এখানে আমরা যেটা লিখবো রিপ্লাইড দ্যাট, তাহলে টোল্ড হবে না। এখন দ্যাটটা কি কনজাংশন না? এখানে দ্যাটটা হলো কনজাংশন, তাহলে দ্যাটের পরে আমাদের একটা ক্লজ আনতে হবে। আপনারা কি ক্লজ এখানে আনছেন দেখেন তো। দ্যাটের পরে আপনাদের সিলেবাস অফ রিটেন এক্সাম লিখলেন, এখানে কোনো ভার্ব আছে? একটা সাবজেক্ট ভার্ব লাগবে না? সেই সাবজেক্ট ভার্ব কোথায়? দ্যাট দিলে একটা সাবজেক্ট ভার্ব আনতে হবে, তাহলে এটা আনলে কি আনবো বলেন? সুফল রিপ্লাইড দ্যাট, সুফল রিপ্লাইড দ্যাট আগের সেন্টেন্স থেকে লিংক করতে হবে। সুফল রিপ্লাইড দ্যাট দ্য রিজনস অফ হিজ অরিস ওয়ার দ্য সিলেবাস অফ রিটেন টেস্ট এন্ড দ্য স্কারসিটি অফ টাইম টু কভার দ্য। আগের সেন্টেন্স থেকে আনতে হবে। দেখেন, এই জায়গায় আমরা লিখবো সুফল, এখানে এই জায়গায় নিয়ে আসেন সুফল রিপ্লাইড দ্যাট, এইখানে দ্যাট এর পরে সুফল রিপ্লাইড দ্যাট দ্য সিলেবাস অফ রিটেন দ্য রিজনস অফ হিজ অরিস ওয়ার, the regions, the regions of his oris were এরপরে the syllabus of written, এই যেটুকু বাদ পড়ছে আপনাদের the regions of his oris were, আগে থেকে আগের সেন্টেন্স থেকে আনতে হবে। People replied that the regions of his oris were the syllabus of written test and the scarcity of time to cover the same। তারপর লাইন, এই কথা শুনে আশিকুর বলল যে বিষয়টি তাকে ভাবাচ্ছে। কামরুন আর কি লিখছেন? হি অলসো অরিড, 50% মার্কস পাবেন। তাহলে এই বিষয়টা তাকে ভাবাচ্ছে। দ্য ম্যাটার ওয়াজ মেকিং হিম থিঙ্ক অ্যাজ ওয়েল। তাহলে হিয়ারিং দিস, এ কথা শুনে আশিকুর টোল্ড দ্যাট দ্য ম্যাটার ওয়াজ মেকিং হিম থিঙ্ক অ্যাজ ওয়েল। তাহলে হিয়ারিং দিস, হিয়ারিং দিস কথা শুনে আশিকুর টোল্ড দ্যাট, আশিকুর টোল্ড দ্যাট the matter was making him told that the matter was making him think as well, was making him
think as well, think as well. Hearing this, Ashiku told that the matter was making him think as well. The matter was making him think as well. আচ্ছা, সে আরো বললো যে অল্প সময়ে কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায় তার একটি উপায় তাকে খুঁজে বের করতে হবে। সে আরো বললো যে অল্প সময়ে কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায় তার একটি উপায় তাকে খুঁজে বের করতে হবে। কামরুন কি লিখছেন? আচ্ছা, হি ফার্দার যখন বলবেন হি অ্যাডেড দিলে বলে ফার্দার দেওয়া যাবে না, ফার্দার টোল্ড। ফার্দার আর অ্যাডেড একসাথে হবে না। হি এখানে ফার্দার টোল্ড দ্যাট, হি ফার্দার টোল্ড দ্যাট, তারপর হ্যাঁ বের করতে হবে। দে হ্যাড টু এখানে বা দে উড হ্যাভ টু ফাইন্ড দিয়ে যায় করতে হবে। তো দে উড হ্যাভ টু মানে উই উইল হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে, এটা ওই সেন্সে ছিল। তাহলে দে উড হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে, দে উড হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে, দে উড হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে, তারপর আচ্ছা দে উড হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে হাউ টু টেক গুড প্রিপারেশন, they find out a way how to make find a way এখানে হাউ না দিয়ে অন্য দ্যাট দেন they would have to make out a way এখানে so that they could so that they could take good preparation, they could take good preparation clause নিয়ে আসেন good preparation within a short time, within a within a short time they would have to find out a way so that they could take good preparation within a short time. আচ্ছা তারপর আসেন, তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। ওকে, তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আচ্ছা, তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আমরা বলি তারপর সে বলল এই লাইনটা, তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। এই লাইনটা লেখেন যারা লেখেন নাই, ভর্তি হয়েছে। আশিকে জানতে আচ্ছা এই একটা লাইন। ওকে, তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, যারা লেখেন নাই লাইনটা লেখেন। তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, তারপর সে বলল তাদের বন্ধুদের অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে।
হ্যাঁ বলেন, মওদুদ কি লিখলেন? তারপর সে বললো তাদের বন্ধুদের অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আচ্ছা, আপনি যেটা লেখছেন সেই লিখি। দেন হি হি told that, আচ্ছা, many of their, তাদের বন্ধুদের, many of their friends, তারপর get them admitted in BCS coaching center center। এখানে get them admitted লেখছেন। আচ্ছা, এখানে get হবে না, কোন টেন্সে হবে? got হবে, তাই না? গেটটা কেন হবে? কারণ আগে told that, he told that many of their friends got admitted, তো had got admitted হয়, had got বলতে হবে বা শুধু got। তাহলে এখানে এই জায়গায় ভুল হয়েছে। তাহলে had got admitted in BCS coaching center, had got admitted in BCS coaching center। আচ্ছা, এরপরে আশিকুর জানতে চাইল শুভর কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে কিনা। কামরুন আর কি লেখছেন? would admit না, ভর্তি হওয়া মানে get admitted বা be enrolled, শুধু admit বলে হবে না। তাহলে এখানে আশিকুর wanted to know if সুফল would get admitted বা would be enrolled in any coaching center। আশিকুর wanted to know if সুফল would get admitted in any coaching center। আশিকুর wanted to know, আশিকুর wanted to know if সুফল would get admitted, সুফল would get admitted in any coaching center, Ashikur wanted to know if Shufal would get admitted in any coaching center, Shufal would get admitted in any coaching center। সুফল বলল যে ইতিমধ্যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে এবং সেখানকার ক্লাসগুলো উপভোগ করছে। সুফল বলল যে সে ইতিমধ্যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে এবং সেখানকার ক্লাসগুলো উপভোগ করছে। হ্যাঁ, আজিজুল হাকিম কি লিখছেন? He had already got admitted, get na? Shufal replied that he had already got admitted in a coaching center। Shufal replied that he had already got admitted in coaching center, had already got admitted in a coaching center, in a coaching center, and 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 had been enjoying the ক্লাস করছে তো একটা সময়ের ব্যক্তি ধরে বুঝাচ্ছেন, had been enjoying the class বা was enjoying বলে হবে। and had been enjoying the classes there, 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 had been enjoying the classes there। The question, আশিকুর আরো জানতে চাইলো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পূর্বে কোন বিষয়গুলো বিবেচনায় আনা উচিত। আশিকুর জানতে চাইলো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পূর্বে কোন বিষয়গুলো বিবেচনায় আনা উচিত। কামরুন আর কি লিখছেন? আচ্ছা, হোয়াট ম্যাটার্স নয়, হুইচ ম্যাটার্স, গুড। আশিকুর also wanted to know which matters should be considered। Ashikur also wanted to know, Ashikur also wanted to know which matters should be considered, which matters should be considered, should
be considered which matter should be considered before এখন আসেন ভর্তি হওয়ার পূর্বে বিফোর কি লিখছেন which matter should become before admitted না এই জায়গায় হয় না আপনি লিখছেন before admitted এটা হয়নি before admitted দেওয়া যাবে না before getting admitted আচ্ছা before getting admitted in a coaching center wanted to know which matter should be considered এখন দেখেন বিফোর আমি গেটিং যদি দেই খেয়াল করেন বিফোর গেটিং অ্যাডমিটেড একই কথা বিফোর আর প্রায় একই গেটিং অ্যাডমিটেড বলতে যাচ্ছেন বিফোর গেটিং অ্যাডমিটেড ইন এ কোচিং সেন্টার ইন এ কোচিং সেন্টার এই জায়গাটাতে একটু সমস্যা হবে বিফোরের পরে গেটিং অ্যাডমিটেড দিলে একটু ভুল হয় কেন বলেন তো এখানে বিফোর গেটিং অ্যাডমিটেড দিলে একটু ভুল হচ্ছে কারণ এই যে বিফোর গেটিং এটা জিরান করলাম তাই না জিরান হলো না এটা প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি হয়েছে জিরান এই জিরানের সাবজেক্ট কোনটা এই জিরানের সাবজেক্ট কোনটা হ্যাঁ যে হুইচ ম্যাটার্স কারণ এটা হলো হুইচ ম্যাটার কারণ এখানে ওয়ান্টেড টু নো হুইচ ম্যাটার্স তাহলে এখানে হুইচ ম্যাটার্সটা হলো সাবজেক্ট তাহলে হুইচ ম্যাটার্স গেটিং অ্যাডমিটেড বলা যাবে লেখা যাবে মানে জিরানের সাবজেক্ট থাকতে হবে অ্যাক্টিভ ফর্মে যে কাজটা করবে যে আশিকুর থাকতো তাহলে গেটিং অ্যাডমিটেড লেখা যেত কিন্তু আশিকুরতে ওই আগের ক্লজের সাবজেক্ট আশিকুর ওয়ান্টেড টু নো এই হুইচ ম্যাটার এই হুইচ তো এখানে আমাদের কনজাংশন তাই না কনজাংশন আগে সাবজেক্ট হলো আশিকুর আশিকুর বাক্য ওখানে শেষ তাহলে এই হুইচ ম্যাটার এই হুইচ গেটিং অ্যাডমিটেড লেখা যাচ্ছে না কেন এই জিরানের সাবজেক্ট যদি হুইচ হুইচ হয় তাহলে এই সাবজেক্ট তো আসলে ভর্তি হওয়ার কাজটা করছে না এই জন্য এই জায়গায় ভুল কি লিখতে হবে বিফোর তাহলে এখন ঠিক করে লেখেন বিফোর হুইচ ম্যাটার শুড এখানে দেখেন এখানে বিফোর এখানে আমরা লিখতে পারি বিফোর ওয়ান গেটস অ্যাডমিটেড ইন কোচিং সেন্টার বিফোর ওয়ান বা স্টুডেন্ট gets admitted in a coaching center আচ্ছা বিফোর ওয়ান এখানে বিফোর ওয়ান আপনি ফার্স্টে তো গট অ্যাডমিটেড নিয়ে যান তাহলে হবে তাহলে আশিকুর wanted to know which matter should be considered before one got admitted in a coaching center before one got admitted in a coaching center আচ্ছা সুফল বললো দুটি বিষয় বিবেচনা আনা উচিত জবাবে সুফল বললো দুটি বিষয় বিবেচনায় আনা উচিত কামরুন আর কি লিখছি in this connection good সুফল replied that অথবা in reply সুফল told that এরকম লেখা যাবে in reply সুফল told that এরকম লেখা যাবে সুফল replied that লেখা যাবে সুফল told that two things should be taken into consideration into consideration two things should be taken into consideration two things should be taken into consideration আচ্ছা একটা হলো দেখেন একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা এবং অন্যটি হলো কঠিন বিষয়ের পর্যাপ্ত সংখ্যক ক্লাস কোচিং সেন্টারগুলো দিচ্ছে কিনা একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছে তার যোগ্যতা সম্পন্ন কি না লাইনটা লিখি একটি হলো যে সকল সংখ্যক ক্লাস একটি হলো বাংলা হলো একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা তারা যোগ্যতা সম্পন্ন কি না লেখেন যারা লেখেন নাই তারা লেখেন যারা লিখছেন আপডেট করেন একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা
এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখতে পারবো চাইলে। এটা ইউজুয়াল ঘটনা, এটা কিন্তু অতীতের ঘটনা, এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে পারবো। একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কি না। হ্যাঁ, কামরুন আর কি লিখছেন বলেন তো। আহ দাঁড়ান, ওয়ান অফ দেম, ওয়ান ইজ যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন, এখানে কি লিখছেন? না, হু হ্যাজ টেকেন কেন, খেয়াল করেন। হু হ্যাজ টেকেন, যে সকল শিক্ষক, রিলেটিভ প্রনাউন লাগবে না? দ্য টিচার্স হু আর কন্ডাক্টিং ক্লাসেস বা হু কন্ডাক্ট ক্লাস, যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন, দ্য টিচার্স হু আর conducting the teachers who are conducting classes are এখানে আর ওর দি অথবা কম্পিটেন্ট দেখেন, ওয়ান ইজ দ্য টিচার্স হু আর কন্ডাক্টিং ক্লাসেস আর কম্পিটেন্ট অথবা আর ওর দি, দ্য টিচার্স হু আর, হ্যাঁ, ওয়ান ই, ও এখানে বলছে, হ্যাঁ কি অবজেকশনে ইফ আসবে, ওয়ান ইজ, হ্যাঁ এখানে আসবে ওয়ান ইজ হয়দার দ্য টিচার, হ্যাঁ অবশ্যই হয়দার আসবে, হয়দার বা ইফ আনতে হবে। একই, দ্য টিচার বা দোজ টিচার একই, এটা মানে ওয়ান ইজ হয়দার দ্য টিচার, হয়দার বা ইফ, কিনা যেহেতু আছে অবশ্যই কনজাংশন আনতে হবে, হয়দার বা ইফ দ্য টিচার্স হু আর কন্ডাক্টিং দ্য ক্লাসেস আর কম্পিটেন্ট বা ওর দি। ওখানে আপনার টিচার্স এর আগে হয় দিস টিচার দিবেন, দোজ টিচার লাগবে। তারপরে আসেন, এরপরে হলো এবং অন্যটি হলো কঠিন বিষয়গুলোর উপর পর্যাপ্ত সংখ্যক ক্লাস কোচিং সেন্টারগুলো দিচ্ছে কিনা। অন্যটি হলো কঠিন বিষয়গুলোর উপর পর্যাপ্ত সংখ্যক ক্লাস দিচ্ছে কিনা, কি লিখছেন? এন্ড দ্য আদার ইজ, হ্যাঁ এটা আজিজুল হাকিম বলেন। আচ্ছা তাহলে এন্ড দ্য আদার ইজ, এন্ড দ্য আদার ইজ, তারপর হ্যাঁ হয়দার দ্য কোচিং সেন্টার্স, কোচিং সেন্টার্স কোচিং সেন্টার্স এখানে দিচ্ছে কিনা, এখানে আর, হ্যাঁ আর ম্যানেজিং বা আর এখানে ধরেন গিভিং বা অ্যালোকেটিং অথবা অ্যালোকেটিং বা গিভিং সাফিসিয়েন্ট ক্লাসেস অন ডিফিকাল্ট সাবজেক্ট, অন ডিফিকাল্ট সাবজেক্ট অন ডিফিকাল্ট সাবজেক্ট বা হার্ড সাবজেক্টস। আচ্ছা, তারপর দেখেন, অবশ্যই আশিকুর জানতে চাইলেও পড়ার আর কোনো কৌশল সুফলে জানা আছে কিনা। অবশ্যই আশিকুর জানতে চাইলেও পড়ার আর কোনো কৌশল সুফলে জানা আছে কিনা, কেমন আর কি লিখছেন? না, দ্যাট লাগবে না, এখানে জানা আছে কি না ইফ আনতে হবে, দ্যাট না। অ্যাট লাস্ট আশিকুর ওয়ান্টেড টু নো ইফ সুফল নিউ এনি আদার স্ট্র্যাটেজি টু স্টাডি, দ্যাট না নিউ। তাহলে অ্যাট লাস্ট আশিকুর ওয়ান্টেড টু নো, অ্যাট লাস্ট আশিকুর wanted to know if এখানে নো if সুফল knew any other strategy to study, at last সুফল এখানে if সুফল knew any other strategy to study, সুফল বলল দলগত অধ্যয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে, অনেকে এজন্য পাবলিক গণগ্রন্থাগার বলছে তুমি এটা করতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা করতে গিয়ে খুব বেশি জনপ্রিয় হওয়া যাবে না, কারণ জনপ্রিয় ছাত্ররা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না বললেই চলে। এটা এইটুকু লেখেন, এটা কিন্তু ডিরেক্ট স্পিচের মধ্যে আছে তাই না, ইনভার্টেড কমা, এটা কিন্তু আমাদের টেন্স চেঞ্জ হবে না, যে টেন্সে আছে সেই টেন্সেই লিখতে হবে। যারা লেখেন 2 মিনিটে দ্রুত লেখেন। এটা শিটটা শেয়ার করতে পারছি না কারণ শিটটা ওপেন করা নাই। এটা হলো এখান থেকে যারা অফলাইনে আছেন লেখেন, সুফল বলল দলগত অধ্যয়ন এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে, ইনভার্টেড কমা শুরু হলো দলগত অধ্যয়ন থেকে, অনেকের জন্য গণগ্রন্থাগারগুলো পড়তে যায়, তুমি এটা করতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা করতে গিয়ে তোমাকে খুব বেশি জনপ্রিয় হয়ে যাবে না, কারণ জনপ্রিয় ছাত্ররা
পড়াশোনায় মনোযোগ দিতে পারে না বলে চলে। যারা লিখছেন তারা একটা আপডেট করেন, এখন একবার পড়েন, দেখেন যে একটা আপডেট নিয়ে চলে আসবে। আর যারা লিখেন নাই, 2 মিনিটে দ্রুত লেখেন। আচ্ছা, তাহলে আহ কামরুন, আর কি লিখলাম?
বলেন সুফল বললো দলগত অধ্যয়ন এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে অনেকে এজন্য গণতন্ত্রের প্রশ্ন করতে যায়, তুমি এটা করতে পারো। কামরা রাখ লিখছি। আচ্ছা সুফল সেট এরপরে ইনভার্টেড কমা শুরু, তাই না? হ্যাঁ তারপর আচ্ছা গ্রুপ স্টাডি প্লেস, গ্রুপ স্টাডি প্লেস ভেরি, এখানে বলছে গ্রুপ স্টাডি এখানে দলগত অধ্যয়ন কার্যকর ভূমিকা রাখে। গ্রুপ স্টাডি প্লেস ইফেক্টিভ রুল বলি, ইফেক্টিভ রুল এখানে ইন দিস কেজ, ইন দিস কেজ, ইন দিস কেজ। এই জন্য অনেকে গণগ্রন্থগুলো পড়তে যায়, তুমি এটা করতে পারো। কালেকশন ফর দিস, ইয়েস ফর দিস, এখানে যদি বলি ফর দিস many go to libraries to study। আচ্ছা তুমি এটা করতে পারো, কি লিখবো? You can also বা you may also do this, permission sir, you can বা may বলি, you may also do this, you may also do this। তারপর কিন্তু বাকি মনে বাট হ্যাঁ ইউ মনে রাখতে হবে, ইউ উইল হ্যাভ টু রিমেম্বার বা ইউ উইল হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড, বাট you will have to remember that, you will have to remember that। তোমাকে এটা করতে গিয়ে তোমাকে খুব একটা, হ্যাঁ না এটা তো ডিরেক্ট স্পিচের মধ্যে সব ইনভার্টেড কমার ভিতরে যে পাঁচটা যাও সব প্রেজেন্ট টেন্স হবে। বাট ইউ উইল হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট ইউ শুড নট বি ভেরি পপুলার, that you should not be very popular, you should not be very popular, very popular। কি করে এটা করতে গিয়ে while doing this, while doing this very popular, while doing this very popular, while doing this while doing this। আচ্ছা কারণ জনপ্রিয় ছাত্ররা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না বলে চলে, বিকজ ক্যান হার্ডলি হবে, বিকজ popular students can hardly concentrate on study, popular students can hardly concentrate on study, popular students can hardly concentrate on study, popular students can hardly concentrate on study। পপুলার স্টুডেন্টরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না বললেই চলে। তাহলে এই শীটের আমরা নতুনটা থেকে করবেন, এই শীটটা না নতুন যেটা দিয়েছি ওইটা হার্ড কপি আগামী ক্লাসে দিব। ওইটার আপনার হলো লাস্ট ডেটটা দিয়ে শুরু হবে আর কি। হ্যাঁ লাস্ট ডেটটা 10 নাম্বার, অর্থাৎ নতুন যে এখানে শুধু ইংলিশ গুলো চেঞ্জ হয়েছে, বাংলাগুলো আগে সব ঠিকই আছে, ইংলিশ অনুবাদ গুলো চেঞ্জ হয়েছে। লাস্ট 10 নাম্বারটা আগামী ক্লাসের পড়া, হ্যাঁ সোমবার 10 নাম্বারটা আগামী ক্লাসের পড়া। আচ্ছা এখন আমাদের বলেন তো আপনাদের এই যে কোর্সটা করলেন আসলে কতটুকু লাভ হলো, এটা একটু সবাই যার যেটুকু লাভ হয়েছে একদম ধরেন নির্মোহ বিশ্লেষণ। আপনার এই কোর্সটা করে কতটুকু লাভ হয়েছে, কোর্সটা কতটুকু ইফেক্টিভ, কোন কোন জায়গাগুলোতে আমাদের ঘাটতি আছে আর কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যেতে পারে, ওরকম কথা 2 মিনিটে এখানে এসে বলবেন। হ্যাঁ দুই স্যার একটু মিনিটে বলবেন হ্যাঁ হ্যাঁ সজীব বলেন। ট্রান্সলেশন হচ্ছে কোনটা যেন স্যার, ওই এটা ইংলিশটা নাকি, মানে এই হ্যাঁ শীটের ইংলিশটা? এই শীট নতুন একটা শীট দিছি দেখবেন, নতুন 2-3 দিন আগে ট্রান্সলেশন টু লেখা এটা? হ্যাঁ ট্রান্সলেশন টু লেখা ওইটার 10 নাম্বারটা, মানে এটা থেকে চেঞ্জ হয়েছে, এটা হলো 2-3 দিন আগে যে শীটটা দিয়েছি ওইটা থেকে 10 নাম্বারটা পড়া থাকবে। 10 নম্বর ইংলিশ না স্যার? হ্যাঁ ইংলিশ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে 2 মিনিটে সবাই বলবেন অফলাইনে যারা আছেন, কারণ এটা তো অনলাইনে যারা ক্লাস করে ওরা তো আপনাদের সম্পর্কে জানে না, দেখেও না যে আপনারা আসলে অনলাইনে আছেন কিনা, তাই না? সবাই জানে যে অনলাইনে স্যার স্টুডেন্ট আছে, কিন্তু এই জন্য আপনাদের নিয়ে আসা 2 মিনিটের জন্য, কারণ অনেকে তো পরে রেকর্ড ক্লাস দেখে।
তাহলে আমরা প্রথমে আজিজুল হাকিমকে দিয়ে শুরু করি। ও 46 রিটেন দিবে। আজিজুল হাকিম, আপনার এই পর্যন্ত মোটামুটি আমরা কোর্সের প্রায় শেষের দিকে। আমাদের এই কোর্সটা কতটুকু আপনার জন্য বেনিফিট হয়েছে, আসেন আপনি 2 মিনিটে বলবেন। 2 মিনিটে আপনি বলেন যে আপনার কাছে এই কোর্সটা কতটুকু। আসেন এখানে আসেন, এখানে সবাইকে 2 মিনিট করে বলতে হবে, হ্যাঁ। মানে একদম নির্মম, আপনার যেটুকু বেনিফিট হয়েছে, আমাদের যেটুকু ঘাটতি আছে, কিভাবে আরো রিচ করা যায়, এটা বলবেন, হ্যাঁ। আমার যেটা মনে হয় যে আমি যখন 45 রিটেনটা দিছিলাম, মানে অন্যগুলো মোটামুটি ঠিকই ছিল, কিন্তু প্রথম দিকে যখন প্র্যাকটিস করতে যাচ্ছিলাম আর কি, ওই সময় মানে যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো ওইটা আসতেছিল না। তো এখানে ক্লাস করার পরে মনে হয় যে এখন ফ্রি হ্যান্ড রাইটিং আর তেমন কোনো সমস্যা হয় না। তারপরে হচ্ছে হ্যাঁ অনুবাদ লেখা একটু সরে আসেন। অনুবাদ পাল্টাতে যেটা হতো মানে পারতাম, একটু সময় লাগতো বেশি, তারপরে হচ্ছে মাঝখানে দেখা যাচ্ছে কাটাকাটি হতো। এখন যেটা হয় যে সময়ও কম লাগে, প্লাস এরকম কাটাকাটি আর হয় না। এজন্য ট্রান্সলেশনটা অনেক আগে থেকে ভালো হয় আর কি। আর তারপরে মাঝে মাঝে কিছু কিছু শব্দ যেমন আটকে যাইতাম, এগুলা এখন আর তেমন সমস্যা হয় না আর কি। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা হয় না। তারপরে রচনার যেটা এসে রাইটিং, যেটা এসে রাইটিং এ তো প্রথমে যেটা হতো যে ওইভাবে দেখতাম, তারপরে এই ধারণাটা আসতো না যে আগে আইডিয়া জেনারেট করতে হবে, যে পয়েন্ট গুলো লিখে রাখতে হবে। তারপরে পয়েন্ট গুলো লিখে রাখলে তো বাকিগুলো এমনি যে কোনো ভাবে লেখা যাবে আর কি। এখন এখানে আসার পরে আপনার কাছে মানে শেখার পরে এখন মনে হয় যে আগে পয়েন্ট গুলো লিখে রাখলে পরে যে কোনো ভাবে শেষ করা যাবে আর কি। তো এখন মনে হয় যে আর ওইরকম সমস্যা হবে না, ইনশাল্লাহ ভালোভাবে শেষ করতে পারবো। স্যার এখন যেটা করতে হবে যে এখানে মনে হয় যে মানে প্রচারণাটা কম, ও না স্যার, ইয়াটা মনে হয় আরেকটু বেশি করানো দরকার আর কি। প্যাসেজটা থেকে আরেকটু বেশি করালে আমাদেরকে দেখা যাচ্ছে যে আপনি করাই দিতেছেন, কিন্তু প্যাসেজটা যদি আমরা নিজেরা নিজেরা করি, অনেকে দেখা যাচ্ছে যে মানে পারে কিন্তু হাতে লেখা আসে না, প্রথম দিকে ফ্রি হ্যান্ড রাইটিং ওইভাবে আসে না। তো নিজেরা যদি এখানে পরীক্ষার মতো দেই, আমার মনে হয় যে ওই ক্ষেত্রে একটু বেশি ইফেক্টিভ হবে আর কি। নিজেরা ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো। প্যাসেজের ক্লাসগুলো আমরা ট্রান্সলেশন শেষ হয়ে গেলে টানা সপ্তাহে 3 দিনই প্যাসেজ চলে আসবে তখন, হ্যাঁ। আসেন মওদুদ, আপনিও রিটেন দিবেন 46। বিসিএস রিটেন দিবেন। আপনি 2 মিনিট বলেন যে আপনার আহ, কি ইমপ্রুভমেন্টটা হয়েছে। স্যার, আপনার এখানে কোর্স শুরু করার প্রথমে আমাদের যে একটা টেস্ট দিয়েছিলেন 20 মার্কের ট্রান্সলেশন, তো ওখানে দেখা গিয়েছে আমি 10-এর নিচে পেয়েছি আর কি। তো আমার তখন মনে হয়েছে যে ইংরেজিতে আমার অনেক ল্যাকিংস আছে, যে কারণে তারপরে ক্লাসগুলো আমার কন্টিনিউ করার পরে আস্তে আস্তে করে ট্রান্সলেশন প্লাস অন্যান্য যে গ্রামেটিক্যাল যে প্রবলেমগুলো ছিল, এগুলো আস্তে আস্তে রিকভার হয়েছে। প্লাস তা আপনি যে এই প্যাসেজের যে ক্লাসগুলো নিয়েছেন, প্যাসেজ সলভিং এও মোটামুটি একটা ভালো আইডিয়া জেনারেট হয়েছে। তারপরে এসে রাইটিং এ যে ভাই যেটা বললো যে আইডিয়া জেনারেট করার বা পয়েন্ট গুলো ফোকাস করার যে ক্ষেত্রে, এগুলো সহায়ক হয়েছে। আহ, এখানে মনে হচ্ছে যে ডেভেলপ করার মতো যে আমাদের আরো প্র্যাকটিস, ট্রান্সলেশন বা অন্যান্য যে আদার্স যেগুলো, আরো বেশি প্র্যাকটিস বা পরীক্ষাগুলো কন্টিনিউ। পরীক্ষা তো নিয়েছেন, তারপরও প্রত্যেকটা ক্লাসের শেষে বা সপ্তাহে 2-1 দিন টেস্ট গুলো দিলে জিনিসটা একটু ভালো হয়। আমি ওভারঅল এই কোর্সটা দিয়ে উপকৃত হয়েছি। জি, থ্যাংক ইউ। আসেন সাইফুল, আসেন সাইফুল 2 মিনিট বলেন। সাইফুল তো আমার অনেক দিন করছেন, হ্যাঁ। আসেন সাইফুল। আসসালামু আলাইকুম। স্যারের সাথে কোর্স করার পরে মানে আমার যেই বিষয়টা উন্নতি হয়েছে সেটি হচ্ছে যে মানে লেখা, আমি যখন লিখি যে কোনো লেখা, সেটা আসলে অনেক সময় দেখা গেছে যে মাথার মধ্যে আছে কিন্তু খাতার মধ্যে আসতেছে না। তো মাথা থেকে খাতায় আসা বা হাতে লেখা আসাটা যে একটা ফ্লো, সেটি তৈরি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এখানকার মানে প্রতিদিন যে টেস্টটা হয়, মিনি টেস্ট,
সেখানে এই টেস্টটা দেওয়ার পরে নিজেকে একটা যাচাই করার একটা সুযোগ হয়েছে, এবং আসলে কোন স্টেজে আছি এবং কোথায় আমাকে যেতে হবে সেই বিষয়টি আমার আরেকটু মানে ডেভেলপ হয়েছে এবং হচ্ছে। তো সর্বোপরি এটা বলতে চাই যে এই কোর্সটা করার পরে বিশেষ করে ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলো অনেক উন্নতি হয়েছে, যেগুলো একজন মানে জব সিকার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি স্যার আমাদের আরো টেকটিক্স শেখাবেন এবং সেভাবে আমরা আরো এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। কামরুন নাহার হলো বিসিএ বেসিক ইংলিশ দিয়ে শুরু করা। ও অনেক দূর বলছিল, বেসিক ইংলিশ কোর্স করে তারপর রিটেন কোর্সে আসছে। আচ্ছা কামরুন নাহার, হ্যাঁ আসেন, আপনি একটু বলেন। হ্যাঁ। শুরুতে আমি ইংরেজিতে অনেক বেশি দুর্বল ছিলাম। তো অনেক হতাশার পর থেকে স্যারের মানে ফেসবুকে একটা পোস্ট দেই, তার মাধ্যমে স্যার সম্পর্কে জানতে পারি। তারপর সরাসরি স্যারের কাছে এসে একটা টেস্ট দেই। তো টেস্টে হয় কি আমি হচ্ছে 1 পাই। তো তখন স্যার বললো যে আমাকে বেসিক কোর্সে ভর্তি হতে হবে। তো আমি বেসিক কোর্স করে আমার দুর্বলতা কাটিয়ে উঠি। তারপর স্যার বলে যে আমাকে রিটেন কোর্সে ভর্তি হতে। তারপর আমি রিটেন কোর্স করি, কিন্তু প্রথমত আমার ট্রান্সলেশন দেখলেই ভয় লাগতো, কোনো ক্রমে মাথায় আসতো না। তারপর স্যারের কোর্স করে এখন আমি ফ্রি হ্যান্ডে লিখতে পারছি ট্রান্সলেশন, এবং মাথায় আসছে। কিন্তু আমি বড় সেন্টেন্স দেখলে সাবজেক্ট কোনটা সেটাই বুঝতে পারি না। স্যার এখন আমাকে হাতে কলমে সেটা ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন। তো প্রতিদিন যে আমার এক্সাম গুলো নেয় এবং বাসার যে কাজগুলো দেয়, এটার মধ্যে আমার মানে এই বিষয়টা আমি লেকিংসটা কাটিয়ে উঠতে পারছি, যেটা কখনোই আমার বাসায় একা করা সম্ভব ছিল না। তো সর্বোপরি আমি যদি স্যারের কোর্স করে অনেক বেশি বেনিফিট হয়েছি। আর আরো যদি স্যার বেশি পরীক্ষা নেয়, তে আরো বেশি বেনিফিট হবো, এটাই আমার প্রত্যাশা। সবচেয়ে সিরিয়াস স্টুডেন্টের একজন কামরুন নাহার। ও ক্লাস অনেক দূর থেকে এসে ক্লাস করে এবং ক্লাস মিস করে না। কারফিউর মধ্যে স্যার আর ক্লাস মিস করে নাই। সজীব তো আমার অনেকদিন আগে স্টুডেন্ট, ও আগেই বিসিএস ক্যাডার হয়েছে, এখন চেঞ্জ করার জন্য পড়ছে। সজীব একটু বলেন আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায় এবং আপনার হ্যাঁ প্রত্যাশাগুলো। ধন্যবাদ স্যার। আসলে আমি একটা জিনিস দেখেছি, স্যার অনেক প্রচার বিমুখ মানুষ। এই জিনিসটা আমাকে সব সময় একটু মানে খারাপ লাগে। আর একটু প্রচার করা দরকার স্যার, কারণ হচ্ছে ইংরেজিতে আমার মতো অনেকেই দুর্বল আছে ছিল স্যার। এরা যদি আর কি আপনাকে রিস্ক করতে পারে, আমি মনে করি যে ইংরেজিতে অনেক ভালো করবে। আমি 41তম বিসিএস এ আমার আপনার কাছে ভর্তি হয়েছিলাম। 41তম বিসিএস এ দেখা যায় যে আমি যতটুকু শিখেছিলাম কাজে লেগেছিল, তবে 43-এ আমি সব থেকে বেশি কাজে লাগাইতে পারছিলাম, কারণ ওই সময় আমি পুরোপুরি একদম ভালো মতো সবকিছু লেখা শিখে গেছি। ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন এগুলোর কোনো সমস্যা হয় না। কিন্তু আসলে দুর্ভাগ্য, 43-এ আমি ভাইভাতে খুব একটা ভালো করতে পারিনি। ভালো করতে পারিনি মানে এটা আসলে ভাইবা বোর্ড যেটা ছিল শফিকুল স্যারের বোর্ড, তো উনি আর কি যারা ক্যাডার হয়েছিল এদের কাউকেই তেমন গুরুত্ব দেয়নি। আচ্ছা দুই আচ্ছা। তিনটা প্রশ্ন করে কোনো রকম বের করে দিয়েছে, এরকম একটা অবস্থা। তবে এই জিনিসটা আমি মনে করি যে আর কি ভাইবা বোর্ডের ক্ষেত্রে স্যার এই জিনিসটা খুব দরকার, মানে সব বোর্ডে অ্যাটলিস্ট তো সমান হয় না, একটা মিনিমাম মার্কস দেওয়া উচিত। আর আপনার কথা যেটাই বলবো স্যার, ইংলিশের ইমপ্রুভমেন্ট আমার এটা আসলে অনেক হয়ে গেছিল, এখন আবার কিছুদিন ল্যাকিং হয়ে গেছে প্র্যাকটিস না থাকার কারণে। এই ল্যাকিংসটা হয়েছে তো সে, বিশেষ করে সব থেকে আমার কাছে ভালো লাগে আপনার যে প্যাসেজ এই সিস্টেমটা শিখিয়ে দেয়া, যে আপনারা যে প্যারা প্যারা করে এই প্যারাই মানে হেডিং দিয়ে দেয়া যে আহ, কি 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 টপিকস এর উপরে লেখা আছে। পরে দেখা যায় যে প্রশ্ন যখন আমরা সলভ করি ওগুলো খুব সহজেই কিন্তু খুঁজে পাওয়া যায়, মানে বিশেষ করে সিস্টেমটা আপনার যে স্ট্র্যাটেজিটা শিখিয়ে দেয় এই জিনিসটা খুবই কাজে লাগে। এবং আমি মনে করি এটার জন্য ছেলেপেলে অনেক বেশি উপকৃত হবে যারা রিটার্ন দিবে বিসিএস। তো আর নতুন যারা আছে স্যার, এদের জন্য স্যার আমি মনে করি আপনারা আর একটু প্রচার করা উচিত স্যার, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, তারপরে লাইব্রেরি, এইসব জায়গাতে স্যার একটু যদি লিফলেট বা যেভাবে হোক যদি একটু হ্যাঁ আমরা প্রচার এবার করেন। রিলিজ করছি আর কি, লিফলেট এবার দিচ্ছি আমরা, সবার কাছে রিলিজ করবার অনেক চেষ্টা করছি ধন্যবাদ আর কি। স্যার, হ্যাঁ আপনার হ্যাঁ আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আচ্ছা। আমার ওয়াইফ দুইজনই ছিলাম হ্যাঁ আপনার কাছে। আপনার ওয়াইফ ওর স্টুডেন্ট, লেখাও, আপনার ওয়াইফও ক্যাডার হয়েছে, আর দুইজনই হ্যাঁ ক্যাডার। ও 43-এ হয়েছে হ্যাঁ। আর আমি 41-এ হয়েছিলাম। আর 44-এর ভাইবা সামনে আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। 46-ও রিটার্ন দিব, আল্লাহ যাক, ভরসা। অনেক ভালো লাগা। যাই হোক আপনাদের নিয়েই যেটা হ্যাঁ অনেকে আসলে জানে না, এটা ঠিক যে আমরা একটু চেষ্টা করছি। তবে জানার ক্ষেত্রে আপনার ওই যে রেফারেন্সটা বেশি কাজ করে।
লিফলেট আমরা ইদানিং দিচ্ছি, কিন্তু এগুলো তো অনেকে বিশ্বাস করতে চায় না, জানতে করতে চায় না। মানে এটা হলো রেফারেন্সটা সবচেয়ে, আপনি যখন ক্যাডার হয়ে যখন একজনকে বলছেন বা জব পেয়ে যখন বলছেন, সে গতিতে এসে আমাদের কাছে ভর্তি হবে, একটা লিফলেট দেখে কিন্তু ওই কনফিডেন্সের জায়গাটা পেতে চায় না, এটা একটা অসুবিধা। স্যার আমি তারপর এখনো পর্যন্ত আমার শালাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, ওই যে জুবাইর স্যার। হ্যাঁ আর হ্যাঁ 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 আর হচ্ছে আমার কাছে যে স্টুডেন্ট আছে, আমিও স্যার ওরাকলে ক্লাস নিই, যে সাতক্ষীরা শাখায় ইন্টারন্যাশনাল পার্টটা ক্লাস নিই আর কি। তো আমি যখনই মানে যে ইংলিশের সমস্যার কথা আমাকে বলে, আমি আপনার পেজটা দেখাই দিই যে স্যারের সাথে যোগাযোগ করো, অনলাইনে ক্লাস করো, যদি অফলাইনে না পারো ইমপ্রুভ হয়ে যাবে। না জানি আপনি, আপনারা খুবই আন্তরিক। আমার স্টুডেন্ট সবাই রেফার করে, আমাদের সব রেফারেন্স বেসড। এখানে যারা আসে রেফারেন্সের বাইরে রেয়ার। কামরুন নাহারি বোধহয় ফেসবুক দেখে আসে, এরকম দুই একজন। একটা পেজে 10 জন স্টুডেন্ট থাকলে বা 20 জন স্টুডেন্ট থাকলে তো 2-3 জন ফেসবুক বা ইউটিউব দেখে আসা। তো ইদানিং ইউটিউব দেখে অনলাইনে ভালোই ভর্তি হচ্ছে টুকটাক। কারণ আমাদের ইউটিউবে তো প্রায় 11,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন। ওইখান থেকে প্রতি মাসেই বেশ একটা সংখ্যক আসছে, প্রায় 8-10 জন স্টুডেন্ট চলে আসে মান্থলি। এটা একটা ভালো। আমার মনে হয় যে ওইখানে যে 50,000 সাবস্ক্রাইবার করে ফেলতে পারি, তাহলে মনে হয় আর প্রচারণার ওইভাবে প্রয়োজন হবে না। তো ওইটা টার্গেট, কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিং, আগাচ্ছে আমাদের। স্যার ওইখানে মানে হ্যাঁ আমি তো সময় দিতে পারি না, এই জন্য স্যার আমার চ্যানেলটা ইমপ্রুভ করতে পারি নাই। কিন্তু স্যার আমার মনে হয় যে আপনি ওই যে ইফেক্টিভ কিছু দিতে হয়, মানে কিভাবে একদম শূন্য থেকে কিভাবে ভালো করা যায়, এরকম কিছু যদি পরামর্শ দিয়ে ভিডিওটা পোস্ট করেন, আরো বেশি কার্যকর হয় স্যার, ইউটিউবের ভিউটা বেশি বাড়ে। হ্যাঁ, ওরকম কিছু দিচ্ছি আমরা, হ্যাঁ, যে জিরো হুম। থেকে প্রস্তুতি, ওগুলো আমরা দিচ্ছি। মানে আমার ভিডিও তো এখন 800+, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর সংখ্যা হলো 800+। মানে আপনি যে নামেই সার্চ দেন, মানে রিটেন রিলেটেড যে কোনো কিছু নামে সার্চ দেন, ধরুন ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, বিসিএস এসএ, ব্যাংক রিটেন, আপনি দেখবেন তিনটা, প্রথম তিনটার মধ্যে আমার একটা ভিডিও পাওয়ার কথা। আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখেন, ফোকাস রাইটিং সার্চ দিলেন, বা বিসিএস সামারি রাইটিং, বিসিএস এসএ রাইটিং, বিসিএস প্রিপারেশন, ব্যাংক জবের, এটা এই নামে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, তিনটা ভিডিওর মধ্যে আমার একটা ভিডিও পাবেন। মানে এই মানের একটা রিচ হয়েছে, যে এটা খুব ভালো লাগে এখন। আপনি যাই নামে সার্চ দিয়ে দেখেন ইউটিউবে, রিটেন রিলেটেড, রিটেন ইংলিশ, বিসিএস রিটেন, ব্যাংক রিটেন, ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, বিসিএস ট্রান্সলেশন, ব্যাংক ট্রান্সলেশন, এই নামে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তিনটা ভিডিওর মধ্যে আমার একটা ভিডিও আসবে। কিছু কিছু জায়গায় নাম্বার 1 থাকবে আমার, তিনটা ভিডিও আমার, তারপর অন্যান্যদের। তো এটা একটা ভালো লাগা জায়গা হয়েছে এখন, ওইটা দেখে অনেকেই আসে। আপনি যে বিসিএস ট্রান্সলেশন নামে সার্চ দেন, ব্যাংক জব ট্রান্সলেশন, হ্যাঁ কি নাম সার্চ দিচ্ছেন বলেন? হ্যাঁ ব্যাংকিং, আমারটা পাইছেন প্রথমেই, দেখেন প্রথমে আমারটা, মানে এই যে একটা বিষয় একটা জায়গায় কিন্তু হয়েছে, কারণ ওইটাই কাজ করার চেষ্টা করছি আর কি। যাই হোক, অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা যদি বেনিফিটেড হন, তাহলে আমি সার্ভাইভ করতে পারবো। বেনিফিটেড না হলে হবে না, যত প্রচারণাই থাকুক। যদি স্টুডেন্টরা, কারণ এটা এমন একটা প্রফেশন যেখানে স্টুডেন্টরা যদি মনে করে আমার লাভ হয় নাই, তাহলে কাজ হবে না। যে আপনি মনে করেন যে আমার লাভ হয়েছে, তখনই হবে। যাক, আমরা আরো পড়বো। আপনাদের এই বেসে বলেছিলাম যে এস এর কমপ্লিট একটা প্রস্তুতি দিব। আমাদের মাঝখানে গভর্নমেন্ট চেঞ্জ হলো, আমি প্রথমে কিন্তু বলছিলাম যে গভর্নমেন্ট চেঞ্জ হলে ডেমোক্রেসি এন্ড গুড গভর্নমেন্ট নাম্বার 1 হবে। তো এখন এটা নাম্বার 2 বা 3 তে যাবে। রিভলিউশন 2024 চলে আসলো যেহেতু, এটা 2024-এ যে বিপ্লব, ওই এস এ দেখবেন অনেক চমৎকার ভাবে কিন্তু আমরা দিয়েছি। আর এখন আপনাদের তারপর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স দিয়েছি, মানি লন্ডারিং দিলাম, তারপর সোশ্যাল ইম্প্যাক্ট অফ সোশিও ইকোনমিক, রেমিটেন্স দিয়েছি, রেমিটেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। কালচার নিয়ে একটা লেখা দিয়েছি আগে, হ্যাঁ কালচার নিয়ে দিয়েছি, মিউজিক নিয়ে একটা লেখা দিয়েছি। আর কি দিছি? ডেমোগ্রাফি এন্ড গুড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দিয়েছি। এই এসি গুলো কিন্তু আপনাদের 46-এর সময়, এগুলো কিন্তু আমাদের 9th এডিশনের বইতে নাই। তারপর আমরা দিয়েছি, কারণ সজীব বলতেছিল স্যার এসে নতুন কি কি আছে, আরো এসে লাগবে, তো ওইটা আমরা মাথায় রেখেই আমাদের টার্গেট হলো এসের একটা কমপ্লিট প্রস্তুতি। ট্রান্সলেশন আপনাদের ভালো প্রস্তুতি হয়ে গেছে, এসেটা যদি কমন পড়ে। আর রিডিং প্যাসেজের ক্লাস বলছি, ট্রান্সলেশন শেষ হলে টানা রিডিং প্যাসেজের ক্লাস, 3 দিন রিডিং প্যাসেজ ক্লাস হবে। 3 দিনই হবে, আমরা মোটামুটি ধরেন 6-7টা রিডিং প্যাসেজ এখানে হাতে কলমে প্র্যাকটিস করাই দিব। হ্যাঁ, এটা করাবো। আর বিসিএস এর পাশাপাশি ব্যাংকেরও কিছু রিডিং প্যাসেজ করাই দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাংকের রিডিং প্যাসেজ থেকে সিমেটিক রাইটিং গুলো আমরা প্র্যাকটিস করাই দিব। কারণ আপনাদের যেটা হলো, ধরেন আপনারা অনেক ম্যাচিউর, তারপরেও তারপরেও কিন্তু আপনাদের পড়া দিলে পড়েন এই সংখ্যাটা কিন্তু 30%-এর বেশি না। আমার মনে হয় এই ব্যাচে আজিজুল হাকিম আর কামরুন নাহার ছাড়া নিয়মিত করে আসে এরকম কোন স্টুডেন্ট নাই। 2 জন পাই, আর সোমা আছে অনলাইনে, 3 জন। তারপরে যারা করেন না তাদের লাভ কি যে আপনি শুনতেছেন, মানে ওদের যে ভুলটা হচ্ছে ওই ভুলটা তো আপনার ওই জায়গায়, তাহলে ওই জায়গায় ক্লিয়ার হচ্ছে। এখানে 2-1টা লাইন আমি লিখতে দিচ্ছি, আমি তো জানি যে সবাই করবেন না, তাহলে আমি এখানে 5টা লাইন লিখতে দিচ্ছি, 5টা লাইন আপনি লিখতেছেন। এইভাবে আপনার ইমপ্রুভমেন্টটা হচ্ছে, কিন্তু যে করে আসতেছে তার ইমপ্রুভমেন্টটা কিন্তু বিশাল। আর যেখানে করে আসতেন তার ইমপ্রুভমেন্টটা কম, কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এই যে এসে রাইটিং, আজিজুল হাকিমের একটা সম্ভাবনা আছে আমি দেখছি। হ্যাঁ আজিজুল হাকিমের হ্যাঁ সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, আজিজুল হাকিম অনেক ভালো করছে, হ্যাঁ।
আজিজুল হাকিম মানে অনেক ও তো পরীক্ষায় অনেক ভালো করেছে, ফার্স্ট হয়েছে ওই আমাদের পরীক্ষায়। ক্যাম্পাসে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এফ রহমান হলেরই, হ্যাঁ। আজিজুল হাকিম এফ রহমান হল না? হ্যাঁ, এফ রহমান হলের, হ্যাঁ। আহ, আচ্ছা, যাই হোক, তাহলে যেটা হলো তাহলে আজকে শেষ। আপনাদের কাজ হলো আপনি করে আসবেন। অনুবাদটা আপনি করেন, করতে গেলে একটা সময় স্পেন্ড, এইটাই হলো ব্রেন স্টর্ম। করতে ইচ্ছা করবে না, মনে হয় পরে করবো করবো, আপনি একটু বসেন ওটা নিয়ে, এটা নিয়ে বসেন। আমি কিন্তু দেখেন, আমি এখনো কত পরিশ্রম করি, যে একটা এসে দেখেন, আপনাদের এই এসে গুলো, নতুন একটা এসে লিখতে কত সময় লাগে আপনি অনুমান করতে পারবেন? ধরেন একটা এসে লিখতে কমপক্ষে 15 ঘন্টা সময় লাগে মিনিমাম। মানে বিসিএস এর একটা এসে তৈরি করতে মিনিমাম 15 ঘন্টা। ধরেন ব্যাংকের একটা ফোকাস রাইটিং তৈরি করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তার মধ্যে এই যে, কিন্তু আপনারা তো ওই পরিমাণ সময় ট্রান্সলেশন প্র্যাকটিস করেন। আমি যে পরিমাণ সময় আপনাদের এসে রেডি করাই দেই ট্রান্সলেশন, নতুন শিট, ওই সময় কিন্তু আপনারা প্র্যাকটিসই করেন না, তাই না? তাহলে আপনারা খালি দিচ্ছি তো আমি, আপনি ট্রান্সলেশন ফোকাস করেন, আর যেটা রেডি করে দিচ্ছি ওটা আপনি পড়েন। আর যেগুলো কঠিন টপিক আমি তো ক্লাসে আপনাদের নিয়ে আলোচনা করছি। এতে কি, কারণ কিছু কিছু জায়গা আছে যে আমি তো এখন অত পড়াশোনা করার সময় পাই না, সাধারণ জ্ঞানের যে এইগুলা নলেজ আপনাদের আমার থেকে অনেক বেশি। ওই জায়গাগুলো আমি যখন এসিতে নিয়ে আসি, তখন কিন্তু এসি গুলো অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে। আমাদের এসি গুলোর উদ্দেশ্য হলো যে আমি ক্লাসে আলোচনা করে এসিটা করছি, এই জন্য কোনো পয়েন্ট বাদ থাকে না, সবগুলো পয়েন্টই চলে আসে। সবগুলো পয়েন্টই চলে আসে এবং ভালো মানের একটা ইন্ট্রোডাকশন। আর ভাষাটা কিন্তু আমরা দিচ্ছি সহজ। আপনার এসের বিষয়ে ভাষাটা অনেক সহজ, আপনার মনে রাখার মতো। কঠিন ভাষায় হলে আপনি মনে রাখতে পারবেন না, এজন্য সহজ ভাষায় এগুলো উপস্থাপন করছি আর কি। ওকে, তাহলে আজকে শেষ। ট্রান্সলেশন না, আমি এই শীটটা না বলছি, এটা ওই হার্ড কপিটা আমার কাছে নাই, এই জন্য দিতে পারলাম না। এটা হলো নেক্সট গ্রুপে ক্লাসে দিয়েছি। কি ট্রান্সলেশন হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসে ট্রান্সলেশন হবে, তারপরে আমরা বুধবারে রিডিং প্যাসেজ পড়াবো। আর সামনের সপ্তাহ থেকে আমরা 2 দিন রিডিং প্যাসেজ আর 1 দিন ট্রান্সলেশন করবো। স্যার এখন কি স্যার ওই 3 দিনই হচ্ছে না স্যার, শনি হ্যাঁ সোম হ্যাঁ বুধ? হ্যাঁ হ্যাঁ, শনি সোম বুধই হচ্ছে, 3 দিনই হচ্ছে। আর অনুবাদের কথা বলছি, অনুবাদটা আপাতত গ্রুপের শিটটা দিয়েছি, ওইটা হয় আপনি প্রিন্ট করে নেন, অথবা ওইখান থেকে দেখে অনুবাদটা করে আসেন। আগামী ক্লাসে শিট দেবো, আজকে আমি হার্ড কপি হাতে পাই নাই। 10 নাম্বার অনুবাদের, 10 নাম্বার লাস্টেরটা।